এটি মূলত ঘটেছিল 2021 সালে টঙ্গীতে। টঙ্গীর একটি জায়গায় একটি পরিবার বাসা ভাড়া নেয়। ওই পরিবারের যিনি কর্তা উনি একজন নারী। ওনার হাজব্যান্ড আরও অনেকদিন আগেই ইন্তেকাল করেছিলেন। 2 মেয়েকে নিয়ে অনেক কষ্টে উনি নিজেদেরকে চালিয়ে নিচ্ছিলেন। 2 মেয়ের মধ্যে ছোট মেয়ের নাম ঝিনুক। আর এই ঝিনুকের যিনি বড় বোন, এই বড় বোনের 2 ছেলে। বড় জনের বয়স 10 বছর আর ছোট জনের বয়স 6 বছর। তারা টঙ্গীর একটি জায়গায় বাসা ভাড়া করেন। তো বাসা ভাড়া করার পর দেখা গেল আশেপাশের মানুষজন তাদেরকে মনে হচ্ছে বলার চেষ্টা করছে যে এই বাসাটা ভাড়া নিলেন, খোঁজখবর নিয়েছিলেন? ওনারা বলেন আর কি খোঁজখবর, একটু কম টাকায় পেয়ে গেলাম, বাসাটা নিয়ে নিলাম। এরপর লোকজন যখন দেখলো যে আসলে তারাও আগ্রহ করে উঠেছে, সুতরাং তাদেরকে বেশি কিছু বলাটা ঠিক হবে না। তো যাই হোক, একটা পর্যায়ে কিন্তু কারো মুখ থেকে শুনেই ফেললেন একটা ভয়ঙ্কর ব্যাপার। সেটা হচ্ছে ওনারা এই বাসায় ওঠার আগে 6 মাস এই বাসাটা পরিত্যক্ত অবস্থায় ছিল। কোনো ভাড়াটিয়া এখানে উঠতো না। কেউ কেউ এসে দেখে যেত, কিন্তু উঠতো না। কেন উঠতো না? এর পেছনে একটা কারণ ছিল। এই ফ্ল্যাটেই নাকি 4টা মেয়ে যারা ছিল অবিবাহিত, এদের বয়স ছিল 20 থেকে 26-এর ভেতরে, এরা প্রত্যেকেই এই ফ্ল্যাটে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার আগে নাকি তাদের মানসিক অবস্থা অনেক পরিবর্তন হয়ে যেত। এরা সবসময় একাকী থাকার চেষ্টা করত, নিজেদের জীবন নিয়ে অনেক হতাশ হয়ে যেত, ফ্রাস্ট্রেশনে ভুগত, এরপর আত্মহত্যা করত। তখন এই ঝিনুকের মা বুঝতে পারলেন যে লোকজন আসলে কি বলার চেষ্টা করেছিল, কেনই বা বারবার বলছিল যে খোঁজ খবর কি নিয়েছিলেন। এখন এই খবর যখন পেলেন, এটা শোনার পর ওনার তো চোখ কপালে উঠল যে সর্বনাশ, এখন কি করি। ঝিনুকের মা উনি ঢাকার কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। সকালবেলা বেরিয়ে যেতেন, আবার গভীর রাতে বাসায় ফেরত আসতেন। ঝিনুকের মা, তার 2 মেয়ে, 2 নাতি, এনারাই এই বাসায় থাকেন। খুব পেরেশানিতে ঝিনুকের মা সারাদিন থাকতেন, কারণ বাজারে ব্যবসা বাণিজ্য করতেন আর চিন্তা করতেন, আহারে এদেরকে রেখে আসছি, না জানি কি অবস্থা হয়। যদি আমার 2 মেয়ের মানসিক অবস্থার পরিবর্তন হয়ে যায়, কোনো অঘটন ঘটিয়ে ফেলে, তাহলে আমার কি হবে? স্বামী হারিয়ে তো এদেরকে নিয়েই তো বেঁচে আছি। এখন এই যে ঝিনুকও কিন্তু বিবাহিত ছিল। তার হাজব্যান্ড আর একটা জায়গায় কাজ করত, মাঝে মাঝে আসতো। এখন এই ফ্যামিলি যেন একা না থাকে, অন্য কোনো লোক থাকে, এই চিন্তা থেকে ঝিনুকের মা চিন্তা করলেন যে বাসাটা যেহেতু বেশ বড়ই, 3টা বেডরুম। ঝিনুকের মা একটা রুমে থাকতেন, ঝিনুক একটা রুমে থাকতো, আর ঝিনুকের বড় বোন যে 2 ছেলে নিয়ে সে একটা রুমে থাকতো। আর ড্রয়িং রুম তো আছেই। কখনো দেখা যেত যে ঝিনুকের হাজব্যান্ড যদি আসে, তার জন্য তো রুম একটা ছিলই। আবার দেখা যেত ঝিনুকের বড় বোনের হাজব্যান্ড যদি আসে, সেক্ষেত্রে ওই 2 বাচ্চা ঝিনুকের সাথে থাকতো। তো এভাবেই কিন্তু তারা পরিকল্পনা করেছিলেন, আর সেই অনুযায়ী বেশ কিছুদিন চলেও যায়। এর মধ্যে কোনো সমস্যা হয়নি, যেহেতু এই বাসায় পরিপূর্ণ বয়স্ক কোনো পুরুষ মানুষ আসলে ছিল না, তারা হঠাৎ হঠাৎ আসতেন। এই কারণে এই বাসায় অন্য কোনো লোক আনলে কেমন হয়, এই চিন্তা থেকে একটা সাবলেট দেওয়ার চিন্তা করলেন এই ঝিনুকের মা। তবে উনি বেছে দেওয়ার চিন্তা করেছিলেন। এরকম একটা ফ্যামিলি পেয়েও যান। সেই ফ্যামিলিতে মাত্র 2 জন সদস্য, হাজব্যান্ড ওয়াইফ, তাদের কোনো সন্তানাদি তখনও ছিল না। এই যে হাজব্যান্ড যিনি, উনি শুধু রাতের বেলা একটা কোম্পানির গাড়ি চালাতেন। তার ডিউটি কিন্তু দিনের বেলা না, রাতের বেলা। দিনের বেলা উনি থাকতেন, আর রাতের বেলা উনি চলে যেতেন। রাতের বেলা তো ঝিনুকের মা বাসায় ফেরতই আসে, আর দিনের বেলা তো উনি থাকেন না। দিনের বেলাতে কোনো মানুষ তো থাকা প্রয়োজন। ওই চিন্তা থেকে উনি ওই ফ্যামিলিটাকে সাবলেট দেন। তারাও এরকমই একটা পরিবার খুঁজছিল, যেহেতু
ওই ফ্যামিলির যিনি পুরুষ সদস্য উনি রাতের বেলা চলে যেতেন। উনি যদি সম্পূর্ণ একটা বাসা ভাড়া করে থাকেন তাহলে ওই বাসায় তার ওয়াইফ একা থাকবে, একা একজন মহিলা, ভয় পেতে পারেন, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই চিন্তা থেকে একটা সাবলেটই উনি আসলে খুঁজছিলেন। তো ওভাবেই যেহেতু পেয়ে গেলেন, সব কিছু ব্যাটে বলে মিলে গেল, এই জন্য ওনারা ওই বাসা নিলেন। তো সব কিছু ঠিকঠাক মতোই যাচ্ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। এদিকে প্রায় 1 মাসের মতো চলে গেল, একদম স্বাভাবিক সব কিছু। আর এই যে ঝিনুক, তারপর ঝিনুকের বড় বোন, ঝিনুকের মা, ওনারাও সবসময় অ্যালার্ট থাকতেন। আর এই সাবলেট আসার আগে ওনারা কিন্তু একটা সতর্কতামূলক কাজ করতেন। সেটা হচ্ছে, ঝিনুকের মা কি করতেন, উনি অধিকাংশ সময় তার 2 মেয়ে 2 নাতি এর সবাইকে নিয়ে উনি কারণ বাজারে চলে আসতেন। যদি একা একা থাকা অবস্থায় তাদের ভিতরে এই হতাশা কাজ করে, কোনো একটা অঘটন ঘটে, তবে এরকম করে তো আর বেশি দিন চলা যাবে না, এটা তো একটা সাময়িক অবস্থা মাত্র। ওই চিন্তা থেকেই কিন্তু এই সাবলেটটা ওনারা নিয়ে এসেছিলেন। তো প্রায় 1 মাসের মতো চলে যায়, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিকই ছিল। শুরুটা হলো এই যে নতুন যে সাবলেট উঠেছে, এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই ওয়াইফ যিনি, অর্থাৎ ভদ্রমহিলা যিনি, তার সাথে সমস্যাটা শুরু হলো। উনি যেহেতু রাতের বেলা একা একাই থাকতেন, ওনার হাজব্যান্ড রাতের বেলা গাড়ি চালাতে যেতেন একটা নির্দিষ্ট কোম্পানির। তো উনি খেয়াল করলেন যে রাতে যখন ওনার গভীর ঘুম আসে নাই, তখনও একটু ঘুম ঘুম ভাব আর কি, রুমের মধ্যে ডিম লাইট জ্বলতো, উনি খেয়াল করতেন মেঝেতে মনে হচ্ছে কেউ হাঁটাহাঁটি করছে। ঘরের দরজাটা উনি সিটকিনি লাগিয়ে রাখতেন। বাইরে হাঁটাহাঁটি করছে এরকম চিন্তা করেছিলেন, কিন্তু না, ওনার কাছে স্পষ্ট মনে হলো কেউ একজন হাঁটাহাঁটি করছে। একটা পর্যায়ে তার কাছে মনে হয় কোনো একটা ট্রান্সপারেন্ট অবয়ব, অর্থাৎ একটা স্বচ্ছ অবয়ব, ছায়া না ঠিক, এটা যদি এক জায়গা থেকে আরেক জায়গা যায় তখন কিন্তু কিছু কিছু জায়গায় একটু ঘোলা ঘোলা অনুভূত হয়। মনে হচ্ছে ওই রকম কিছু একটা হাঁটাহাঁটি করে, এটার শব্দ হচ্ছে, এটার হাঁটলে পরে যেরকম শব্দ হয় ফ্লোরের উপরে ওই রকম শব্দ হচ্ছে। শুরুতে এটা উনি ওনার দৃষ্টিভ্রম মনে করেছিলেন, অর্থাৎ দেখতে ভুল করেছেন এরকমটা মনে করেছিলেন উনি। পরে বুঝতে পারলেন এটা আসলে উনি ঠিকই দেখছেন। তারপর পানির গ্লাস টেবিলের উপরে কেউ নাড়াচাড়া করতো, এক জায়গার থেকে সরিয়ে আরেক জায়গায় নিত। তো গ্লাসের উপরে একটা পিরিচ দিয়ে ঢাকা থাকতো, যখন এক জায়গার থেকে ঘর ঘর করে আরেক জায়গায় সরে যেত তখন পিরিচের উপরেও কিন্তু টুংটাং আওয়াজ হতো, পিরিচটাও নড়াচড়া করতো, আর গ্লাস এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে, এক ধরনের ঘর ঘর আওয়াজ হতো। তো এটাও উনি প্রথম দিকে মনের ভুল মনে করেছিলেন, পরে বুঝতে পারলেন যে না, উনি যেটা দেখেছেন ঠিকই দেখেছেন। উনি উঠে লাইট জ্বালালে আর কিছু দেখা যায় না। প্রথম দিকে উনি ওনার স্বামীর কাছে কিছুই বলেননি। পরবর্তীতে যখন বুঝতে পারলেন বিষয়টা প্রতি রাতেই প্রতিনিয়তই ঘটে চলেছে, এটা তো আসলে মনের ভুল হওয়ার কোনো কারণ নেই। এরপর উনি ওনার স্বামীর কাছে বিষয়টি তুলে ধরেন। ওনার স্বামী বিষয়টাকে শুরুর দিকে পাত্তা দেয় না, কিন্তু এরপর যখন খুব ভালো করে উনি বুঝিয়ে বললেন যে না, আসলে তুমি যেটা মনে করতেছো সেটা না, আসলেই কোনো সমস্যা আছে। তাছাড়া উনিও আশপাশ থেকে কিছু খোঁজ খবর নিয়েছিলেন। যখন উনি ওনার হাজব্যান্ডকে জানালেন বিষয়টা, তখন ওনার হাজব্যান্ড বললেন আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাত্রে ডিউটিতে যাব না, আর একজন ব্যাকআপ ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, আজকে রাত্রে আমি বাসায় থাকবো, দেখি কি হয়। পরের দিনই এই হাজব্যান্ড ওয়াইফ দুজনই এই ঝিনুকের মায়ের কাছে এসে বলল যে আন্টি কিছু মনে করবেন না, আমরা বাসাটা আজকেই ছেড়ে দিব। যেহেতু একটা নিয়ম আছে, ছাড়তে হলে আগে থেকে জানাতে হয়, সেটা নিয়ে আপনার দুশ্চিন্তা করতে হবে না। আমরা অ্যাডভান্সের টাকা, অর্থাৎ 1 মাসের অ্যাডভান্সের টাকা, এটা আমরা দিয়ে যাচ্ছি। এটাই ওনার সাথে চুক্তি ছিল। সেই অ্যাডভান্সের টাকা দিয়ে ওনারা রুমটা ছেড়ে দেন। আর ছেড়ে যাওয়ার আগে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো বলেন। আর ওই রাত্রে ওই মহিলার হাজবেন্ডও কিন্তু সেম জিনিসটা দেখেছিল। তো এরকম কিন্তু ঘটনা ঘটেছিল। তবে যেই রাতে ছাড়বেন আর কি, যেই দিন ছাড়বেন ওই দিনও আসলে টাকা পয়সা দেওয়ার পর ওই রাত্রে ছিলেন। তবে ওই রাত্রে ঘটে আর একটা ঘটনা। ওই রাত্রে তো ওনারা আসলে বেশ কিছু আসবাবপত্র বা ওনাদের কাছে যে জিনিসগুলো ছিল ব্যাগটা গুছিয়ে রেখেছেন, পরদিন ওনারা চলে যাবেন। ওই রাত্রে ঝিনুকদের ঘরে চিল্লাচিল্লির আওয়াজ শুনে তাদের ঘুম ভেঙে যায়। ঝিনুকের বড় বোনের
বড় ছেলে অস্বাভাবিক আচরণ শুরু করেছে, হাত পা চারদিকে ছোটাছুটি করছে। এরপর কচ্ছপের মতো করে খুব দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গা হেঁটে বেড়াচ্ছে। কচ্ছপ যেভাবে চার পায়ে চলাচল করে ওইভাবে সে হাঁটাহাঁটির চেষ্টা করছে। এটা যে আমি বিড়ালের মতো হাঁটা বলবো, কুকুরের মতো হাঁটা বলবো, বা মাকড়সার মতো হাঁটা বলবো, এটা ঠিক এটাও না। ঠিক কচ্ছপের পা যেভাবে ফেলে সামনে পেছনে, ওভাবেই নাকি সেরকম করছে। পিঠটা উঁচু করে রেখেছে, কচ্ছপের পিঠের উপর যেরকম একটা শেল থাকে ওইভাবে। এরপর তার ভয়েসটা অনেকটাই মোটা হয়ে যায়, একটা জায়গায় বসে সে ভয়ঙ্কর সুরে কথা বলতে থাকে। কি যে কথা বলছে এটাও বোঝা যাচ্ছে না। আর সে ঘাড় ঘোরাচ্ছে, ডানে বায়ে ঘাড় ঘোরায় এত দ্রুত আসলে ঘাড় ঘোরানো কারোর পক্ষে পসিবল না। হ্যাঁ পসিবল, আমরা দ্রুত ঘাড় ঘোরাতে পারি, ডানে বায়ে সামনে এরকম, কিন্তু এটা সে খুব মাত্রাতিরিক্ত। সে ডান থেকে সরাসরি বায়ে তাকায় খুব দ্রুত, আবার বা থেকে সরাসরি ডানে তাকায় খুব দ্রুত, আবার উপর দিকে তাকায়, মানে সেকেন্ডে কিন্তু এই কাজগুলো করছে আর ক্রমাগত করছে। আমরা এটা করতে গেলে তো একটা সময় ঘাড় ব্যথা করবে, কিন্তু তার ঘাড়ও ব্যথা হচ্ছে না। এই সমস্যাটা ওনারা তো দেখলেন, পরের দিন তো ওনারা চলেই গেলেন। তো যাই হোক, ঘটনা ওই রাতে এ পর্যন্তই হয়। পরবর্তীতে ঝিনুকের মা তার গ্রামের বাড়ি থেকে একজন কবিরাজ নিয়ে আসেন। উনি এসে ঝাড়ফুঁক করেন। ওই ছেলেটা, অর্থাৎ যে বাচ্চা ছেলেটা এরকম করেছিল, তাকেও ঝাড়ফুঁক করেন। এটা কিন্তু পরের দিনই হয়েছিল, উনি ফোন করে জানিয়ে দিয়েছিলেন, পরের দিনই চলে এসেছিল। আর এই যে ঝিনুকের মা, ওনার বাবাও কিন্তু মোটামুটি ভালো মানের একজন কবিরাজ ছিলেন। বাবার কাছ থেকে কিছু টুকটাক কবিরাজি বা হালকা পাতলা ঝাড়ফুঁক উনি শিখেছিলেন, তবে নিজের পরিবারের উপর উনি যদি এটা প্রয়োগ করতেন সেটা নাকি কোনো কাজ হতো না। তো ঝিনুকের বাসায় যেই সাবলেট ছিল সে তো চলে গেল, সবকিছু তো বর্ণনা করেই গেল। সাবলেট যেহেতু চলে গেল আর ঝিনুকের বড় বোনের বড় ছেলের সাথে এরকম ঘটনা ঘটলো, তখন ওনারাও ওই বাসা ছেড়ে দেওয়ার জন্য জানালেন। এদিকে বাড়িওয়ালা বলল, না এভাবে তো আপনি ছাড়তে পারবেন না, 2 মাস আগে বলতে হবে, যদি যেতেই হয় 2 মাসের অ্যাডভান্স করে দিয়ে যান। এদিকে ওনারা তো এতটা ধনী ছিলেন না যে 2 মাসের ভাড়া একসাথে দিয়ে ওনারা আবার আর একটা জায়গায় গিয়ে 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিবেন, এটা তো ওনাদের পক্ষে সম্ভব ছিল না। এই চিন্তা থেকেই ওনারা 2 মাস থেকে যাবার সিদ্ধান্ত নিলেন। তো ঝাড়ফুঁক তো প্রথমে কবিরাজ চলে গেল, এটা নিয়ে অল্প কিছুদিন স্বাভাবিক ওনারা ছিলেন, 1 সপ্তাহের মতো আর কি এরকম স্বাভাবিক ছিল। এরপর ওই বড় ছেলেটা আবার অস্বাভাবিক আচরণ শুরু করে। কেউ তাকে ধরে রাখতে পারে না, কেউ আসলে তাকে ধরেই রাখতে পারছে না। শরীরে এমন শক্তি চলে এসেছে, সবাইকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এদিক ওদিক। ওই রাত কোনোভাবে পার করা হলো, সেই কবিরাজকে আবার ডাকা হলো। কবিরাজ এবার এসে ওই ফ্ল্যাটের 4 কোণায় ইঁদুরের মাটি, তারপর বিভিন্ন ধরনের উপকরণ যেগুলো আসলে ঝাড়ফুঁকে তারা ব্যবহার করেন আর কি, এগুলো ব্যবহার করে উনি ওই ফ্ল্যাটটি বন্ধ করে দেন এবং বলে যান যে আমি এই ফ্ল্যাটটা বন্ধ করে দিয়ে গেছি, আপনারা যদি নিজে থেকে কোনো অশুভ শক্তি ডেকে না নিয়ে আসেন তাহলে ওই অশুভ শক্তি এই ফ্ল্যাটের ভিতরে ঢুকতে পারবে না, আপনাদেরও কিছু হবে না, আপনারা অসুস্থও হবেন না ইনশাল্লাহ। কিন্তু মনে রাখবেন নিজে থেকে কাউকে ডেকে নিয়ে আসবেন না। তখন ওনারা বললেন যে নিজে থেকে আবার কিভাবে ডেকে নিয়ে আসবো? তখন ওই কবিরাজ বলে দিয়ে গিয়েছিলেন, মনে রাখবেন অপরিচিত কাউকে আপনাদের ফ্ল্যাটে ঢোকাবেন না, যখনই ঢোকাবেন তখনই কিন্তু এই বন্ধনই কেটে যাবে। এই বলেই কবিরাজ চলে যান। 2 সপ্তাহ কেটে গেল, কোনো সমস্যা নাই, একদম স্বাভাবিক। 8-10টা স্বাভাবিক বাসার মতো ওনারাও স্বাভাবিকভাবেই সবকিছু চালিয়ে যাচ্ছেন। একদিন ঝিনুকের মা উনি পিঠা বানাচ্ছিলেন, তেলে ভাজা পিঠা। তো বানাতে বানাতে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। সময়টা রাতের বেলা ছিল, তবে গভীর রাত না, রাত 8টা 8:30 বাজে এরকম আর কি একটা সময়। তো সময়টা ছিল কিন্তু গরমকাল। রান্নাঘরে যারা কাজ করেন, রান্নাঘরে তো আসলে গরমই থাকে, যেহেতু চুলার কাছে কাজ করতে হয়। আর রান্নাঘরে আসলে মাথার উপরে ফ্যানও লাগানো যায় না, কারণ ফ্যান লাগালে ফ্যানের বাতাসে তো আগুন আসলে ওভাবে কাজ করে না। এই জন্য
উনি গরমের মধ্যে খুব হাঁসফাঁস করছিলেন, তো পিঠা বানাচ্ছেন, আবার ইলেকট্রিসিটিও চলে গেল, ঘরের ফ্যানও বন্ধ হয়ে গেল। তখন এই ঝিনুকের মা ঝিনুককে বললেন যে, ঝিনুক মারে, ঘরের দরজাটা খুলে দে না, ঘরের ভেতরে যে ভ্যাপসা গরমটা হয়েছে এটা অন্তত বেরিয়ে যাবে। একথা শোনার পর ঝিনুক ঘরের সদর দরজাটা খুলে দিয়ে আবার বিছানায় এসে বসে হাতে ফোন টিপছিল। এমন সময় বাইরে থেকে কেউ একজন ঝিনুকের নাম ধরে ডাক দিল। ডাক শুনে ঝিনুক এগিয়ে গিয়ে দেখল মধ্যবয়সী একজন ভদ্র মহিলা। তাকে ঝিনুক চেনে না। ঝিনুককে দেখে তিনি বললেন, তোমাদের বাসায় তেলের পিঠা বানাচ্ছ, অনেক ঘ্রাণ বেরিয়েছে। বেশ অনেক দিন তেলের পিঠা খাই না, আমি তোমাদের এই কাছেই থাকি, আমার জন্য কয়েকটা তেলের পিঠা নিয়ে আসো না। তো যেহেতু একজন ভদ্র মহিলা আসছেন, এই চিন্তা করে ঝিনুক রান্নাঘরে যায়, তার মায়ের কাছে বলে যে, মা, বাইরে গিয়ে দেখো কে যেন আসছে, তো সে তেলের পিঠা খেতে চাচ্ছে। তো ঝিনুকের মা, তার মাথার ভিতরে কিন্তু একটা বিষয় কাজ করেছে যে এই সময় তেলের পিঠা খাওয়ার জন্য কে আসলো। ফ্ল্যাট বাসায় এভাবে তো আসলে খুব একটা লোকজন আসে না। তারপর উনি একটু এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে ঝিনুককে বলেন, কি রে ঝিনুক, দরজার সামনে তো কেউ নাই। তখন ঝিনুক বলছে যে, ছিল তো, এই যে মাত্রই তো ছিল, আমি কথা বললাম। তখন ঝিনুকের মা বলে, আরে ধুর, কার সাথে কি কথা বলছিস, আর যদি কেউ এসেও থাকে চলে গেছে। তো ঝিনুক আবার সে তার কাজ করছে, অর্থাৎ সে তার রুমে গিয়ে আবার সে ফোন দেখা শুরু করেছে। অল্প কিছুক্ষণ পরই আবারও ঝিনুককে ডাকছে, ও ঝিনুক, ও ঝিনুক, এদিকে আসো মা, আমাকে পিঠা দিয়ে গেলে না। তো এই কথা শোনার পর ঝিনুক আবার এগিয়ে গিয়ে দেখলো ওই মহিলাটা ঠায় দাঁড়িয়ে আছে ওই একই জায়গায়। তো ঝিনুক বলল, আপনারা চলে গেলেন, আবার কোথা থেকে আসলেন? তখন ওই মহিলাটি বলল, কই আমি চলে গেলাম, আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম, আমি তো কোথাও যাই নাই। তো ঝিনুক দরজার সামনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, এটা কিন্তু তার মা খেয়াল করেছেন। ঝিনুকের মা, উনি কিন্তু বুঝতে পারলেন যে ঝিনুক কারোর সাথে কথা বলছে। তখন সে বলল, এই ঝিনুক, কার সাথে কথা বলিস? তখন ঝিনুক বলল, ও মা, ওই যে ওই মহিলা আবার আসছেন, উনি তো পিঠা খেতে চাচ্ছেন। তখন ঝিনুকের মা বললেন, তুই রুমের মধ্যে যা, আমি দেখছি বিষয়টা। তো ঝিনুক ওখান থেকে চলে আসবে, আসার সময় ভদ্রতার খাতিরেই বলল যে, আচ্ছা আপনি বাইরে দাঁড়িয়ে আছেন, আসেন ভেতরে এসে বসেন, তারপর আমার মা আপনাকে পিঠা দেবে। তো একথা বলে সে রুমে চলে যায়। ওদিকে তার মা কিন্তু সাথে সাথে বের হয়ে আসে, এসে বলে, এই তুই কার সাথে কথা বলতেছিস? ঝিনুক বলে, এই যে এইখানে তো একটা মহিলা ছিল, তার সাথে কথা বললাম। তখন উনি বলে, কই, আমি তো এখানে কাউকে দেখছি না, আমি তো এর আগেও দেখলাম যে তুই একা একা কথা বলতেছিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন ঝিনুকও বুঝতে পারলো যে কোনো একটা অঘটন এখানে ঘটে গেছে, কারণ সে বলেছে যে আসেন ভেতরে আসেন, মানে সে কিন্তু আহ্বান করেছে। ওই সময় কিছু না হলেও ওই রাতে ঝিনুক এবং ঝিনুকের মায়ের অবস্থা খুবই নাকি খারাপ হয়ে গিয়েছিল। সারাটা রাত শরীরে অসহ্য রকমের যন্ত্রণা তারা সহ্য করেছে। আর এর মধ্যে ঘটেছে আর একটা ভয়ঙ্কর ঘটনা। শরীরে তো যন্ত্রণা হচ্ছে, যার কারণে ঝিনুক কিন্তু সেভাবে ঘুমাতে পারছে না, বারবার একটু ঝিমুনি ভাব আসলেও ঘুম ভেঙে যাচ্ছে। একবার হয় কি, সে একটু ঝিমুনি ভাব এসেছে আর কি, বা ঝিমিয়েছে, এরপর তার চোখ খুলে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। সে দেখে তার মাথার উপর যে সিলিং ফ্যান রয়েছে, এই সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে একটা মেয়ে ঝুলে আছে। তবে মেয়েটার চোখ বন্ধই ছিল, চোখ যে বড় বড় করে তার দিকে তাকিয়েছে বিষয়টা এরকম না। এটা দেখে তো সে প্রচণ্ড জোরে চিৎকার দিয়েছে। তার চিৎকার শুনে অন্য রুম থেকে লোকজন চলে আসছে, ঝিনুকের মা আসছে, ঝিনুকের বড় বোন আসছে, এসে বলছে কি হয়েছে। তখন ঝিনুক বলে যে এই জিনিস দেখেছি। তখন তারা তাদেরকে আসলে তারা তাদের মতো করে ঝিনুককে সান্ত্বনা দিয়েছে, বলেছে তুই স্বপ্ন দেখেছিস, ভয় পাস না, এসব নিয়ে সারাক্ষণ ভাবিস তো, এই জন্য এরকম স্বপ্ন দেখেছিস। এই বলে তারা তাদের রুমে চলে যায়। ঝিনুক আবারও ঘুমানোর চেষ্টা করছিল, এদিকে ঝিনুকের মারও কিন্তু ঘুম আসছে না। তাদের আসলে দুইজনের শরীরেই এক ধরনের অসহ্য যন্ত্রণা অনুভূত হচ্ছিল, মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে,
হাত ব্যথা করছে। এর মধ্যে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি। ঝিনুক ঘুমানোর চেষ্টা করছিল, হঠাৎ করে মনে হলো কোনো একটা শক্তি এসে তার শরীর উপর বসে পড়ল। প্রচণ্ড চাপ তার গলায়, বুকে, পেটে অনুভব করছে। শরীরের সমস্ত শক্তি খাটিয়েও সে এটা থেকে নিষ্কৃতি লাভ করতে পারছে না। একটা পর্যায়ে দোয়া দুরুদ পড়তে পড়তে সে লাফ দিয়ে উঠে বসে। আর তখনই দেখে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সে দেখে ডিম লাইটের আলো যেহেতু ছিল, ঘরের মধ্যে মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল, দেয়ালে 4-4টা মেয়ে, যাদের বয়স ওই সময় যতটুকু তার কাছে মনে হয়েছে 20 থেকে 26 এরকম হবে আর কি। চোখগুলো ভয়ঙ্কর রকমের লাল, আর চোখের ভেতরে মনে হচ্ছে আলো জ্বলছে। এই মেয়েগুলো দেয়ালে টিকটিকির মতো হেঁটে বেড়াচ্ছে, আর হেঁটে বেড়াচ্ছে তাদের মাথাটা কিন্তু এই ঝিনুকের দিকে ফেরানো, ঝিনুকের দিকে তাকিয়ে আছে। কেউ দেয়াল বেয়ে এই পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে, কেউ ছাদের উপর, ছাদ বলতে যেখানে আমরা ঠিক মাথার উপর যে ছাদটা থাকে আর কি, এটা দিয়ে বেয়ে আবার নিচ দিকে নেমে যাচ্ছে, এরকম করছে। আর একটা পর্যায়ে হয় কি, এই 4 জন একসাথে ঝিনুকের উপরে ঝাঁপিয়ে পড়ে। তবে ঝাঁপিয়ে পড়ার পর মনে হলো শরীরে এসে এখনই লেগে যাবে এগুলো, তখনই নাকি এগুলা বাতাসের সাথে মিশে যায়। ঝিনুক এবার এই জিনিসটা সহ্য করতে না পেরে প্রচণ্ড রকমের চিৎকার চেঁচামেচি শুরু করে। তার মা আবারও চলে আসে, বোনও চলে আসে। কি হয়েছে তখন বলে এই ঘটনা। তারা যে এই যে নিজেদের মধ্যে এই বিষয়টা কথা বলছে, হঠাৎ করে ওই রাতে দরজার কেউ একজন কড়া নাড়ে। ওরা জিজ্ঞেস করে বাইরে কে? বাইরে থেকে উত্তর এলো, হ্যাঁ ঝিনুক, আমি তো না, দরজা খোল। আর ঝিনুকের মায়ের একটা ডাক নাম ছিল, এই নাম ধরে আবার ডাকাডাকি শুরু করেছে। ঝিনুকের মা তার সেই পুরনো ডাক, যেটা তার বাবা ডাকতেন, এই নামটা শুনেই আবেগ আপ্লুত হয়ে যান। উনি দৌড়ে ঘরের দরজা খুলতে যান। ওই সময় ঝিনুক আর ঝিনুকের বড় বোন খপ করে তার হাত চেপে ধরে, এই তুমি কি করো? না তো ঝিনুকের জন্মের আগেই মারা গেছে, এটা তুমি জানো না? না এখানে কিভাবে আসবে? তখন তার মায়ের মাথায় বিষয়টা কাজ করে, আরে আসলেই তো তাই, আমার বাবা তো এই ঝিনুকের জন্মের আগেই মারা গেছে। ঝিনুকের যে বড় বোন, সে তো তার নানাকে দেখেছে, কিন্তু ঝিনুক কিন্তু দেখেনি। এই বিষয়টা কিন্তু আল্লাহর রহমতে তার ভেতরে কাজ করেছিল। তো এরপর কিন্তু বাইরে থেকে আর ডাক দেয়নি। এর 1-2 মিনিট পর পরই আর একটা ডাক আসে। এবার ঝিনুকের হাজবেন্ড যে, তার গলা নকল করে ওই পাশ থেকে ডাক দিয়েছে যে দরজা খোলো, দরজা খোলো, ও ঝিনুক দরজা খোলো, আমি আসছি। এদিকে এরা তো দরজা খোলে না, বাইরে থেকে বিভিন্ন ধরনের লোভ দেখাচ্ছে, দরজা খোলো, অনেক কিছু নিয়ে আসছি, স্বর্ণ নিয়ে আসছি, এইটা আনছি, ওইটা আনছি, দরজা খোলো, তোমাদের বাসায় নাকি কি সমস্যা হয়েছে আমি জানতে পারলাম, দরজা খোলো, সমস্যা হবে না, পুরুষ মানুষ তো, আমি চলে আসছি একজন, আশা করি সমস্যা হবে না, দরজা খোলো। তারা কিন্তু দরজা খোলেনি। ওই সময় প্রচণ্ড ভয় পাচ্ছিল, বাইরে এরকম ভয়ঙ্কর একটা জিনিস এইভাবে ডাকাডাকি করছে, ওরা কিন্তু দরজা খোলেনি। ওই রাত ওভাবেই কেটে যায়। পরে কিন্তু ঝিনুক তার হাজবেন্ডকে জানিয়েছিল বিষয়টা। তার হাজবেন্ড বলে, আমি তো কিভাবে আসব, আমি তো ব্যস্ত ছিলাম, আর ওই রাতে তো আমি ঘুমাচ্ছিলাম, আমি তো আসি নাই। তারাও তো বুঝতে পেরেছিল যে আসলে এটা পসিবল না, তারপরও কিন্তু তাকে জানিয়েছিল। এদিকে তার হাজবেন্ডও বলে দিল, আসলে তোমরা দ্রুত ওই বাসাটা ছাড়ো, ওই বাসায় থাকলে আরও বড় ধরনের বিপদ হবে, সবাই মিলেই চেষ্টা করতে হবে অন্য একটা জায়গায় যেন শিফট হওয়া যায়। আসলে প্রতিনিয়তই ওই বাসায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলছিল, এটা আর কতটুকু সহ্য করা যায়? বিভিন্ন ধরনের ছোটোখাটো ঘটনা, বড় ঘটনা চলছেই, এগুলো বলতে গেলে দীর্ঘ ঘটনা হয়ে যাবে আর কি। আর একটা বিষয় বলে রাখা ভালো, ঝিনুকের মা এবং ঝিনুক তারা দুজনেই ছিল তুলা রাশির ব্যক্তি। এই জন্য কোনো বিষয় হলে এই দুইজনের সাথেই বেশি ঘটত। এক রাতের ঘটনা, ঝিনুক একা একা রুমে ঘুমিয়ে আছে, তার হাজবেন্ড তখনও ছিল না ওই রুমে। ঝিনুক তাকিয়ে দেখে তার রুমের এক কোণায় একটি অবয়ব দাঁড়িয়ে আছে। ওই অবয়বটা দেখে মনে হচ্ছে একদম কুচকুচে কালো, নাক মুখ বোঝা যাচ্ছে না। এটা দেখেই ঝিনুকের চোখ বড় বড় হয়ে যায় ভয়ে, চিৎকার করতে যাবে এমন সময় নাকি ওই অবয়বটা বলে ওঠে, এই স্যামরি চুপ,
এত চিল্লাচিল্লি করবি না, এত চিল্লাচিল্লির কি হয়েছে, চুপ থাক, আমি চলে যাচ্ছি। এই বলেই নাকি অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। তো এটা তো একটা ঘটনা। এরপর তো তারা ওই বাসা চেঞ্জ করেছে, বাসা চেঞ্জ করার পরেও নাকি ওই অবয়বটাকে সে দেখেছে। তো নতুন বাসায় একটা ঘটনা ঘটে, কোনো একটা কারণে ঝিনুকের সাথে ঝিনুকের হাজব্যান্ড একটু কথা কাটাকাটি হয়েছে। ঝিনুক মনে খুব কষ্ট পেয়েছে, নিজেকে হালকা করার জন্য গভীর রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেছে। ফোনে কিন্তু কথা কাটাকাটি হয়েছে, তার হাজব্যান্ড কিন্তু তখনও ছিল না আর কি ওই বাসায়। তাহাজ্জুদের নামাজ শেষ করার পর চিন্তা করলো যে ফজরের নামাজ হতে তো আরেকটু বেশ সময় বাকি আছে, আজান তো এখনো দেয়নি, আজান দিলে পড়ব। সে বিছানায় শুয়ে আছে, নিজের অজান্তেই সে ঘুমিয়ে গিয়েছে। কতটুকু ঘুমিয়েছিল সে আসলে ঠিক বলতে পারে না। হাতের এক হ্যাঁচকা টানে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলেই দেখে সেই অবয়বটা, কালো কুচকুচে, শরীর ভর্তি লম্বা লম্বা লোম। ওই জিনিসটা এমনভাবে হাত ধরে হ্যাঁচকা টান দিয়েছে, একদম বিছানার উপর থেকে নিচে ফেলে দিয়েছে। মোটা গলায় বলা শুরু করেছে, হেই ঝিনুক, তাহাজ্জুদের নামাজে ভুল করলি কেন? তো এই কথা বলার পরপরই ওই অবয়বটা ভ্যানিশ হয়ে গিয়েছে। ঝিনুক পরে বুঝতে পারলো তাহাজ্জুদের নামাজে আসলে একটা ভুল হয়েছিল, কিন্তু এই অবয়বটা সে কিভাবে বুঝতে পারলো? নিশ্চয়ই কোনো বাহ্যিক ভুল হয়েছে, এই কারণে সে বুঝতে পেরেছে। যাই হোক, ওই রাতে তার সাথে আর কিছু হয়নি। তবে ঝিনুকের হাতের যেই অংশ ধরে হ্যাঁচকা টান দিয়েছিল, ওই জায়গাটা জুড়ে নাকি ইনফেকশনের মতো হয়ে গিয়েছিল বেশ কিছুদিন, অর্থাৎ 5-7 দিন সময় লেগেছিল এটা ঠিক হতে। হাতের ওই অবস্থার ছবিও নাকি ওই সময় ঝিনুক তুলে রেখেছিল। এই সুজন ভাইকেও ওই ছবিটা দেখিয়েছেন এই ঝিনুক আপা। তো এরকম তো ঘটনা তার সাথে ঘটেই চলছে, এটা নাকি এখনো চলমান রয়েছে। আর এক রাতে এই ঝিনুক আপা ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুম যখন উনি প্রবেশ করেন তখন কোনো সমস্যা হয়নি। যখন উনি হাত মুখ ধুয়ে বাইরে বের হবেন, দরজা তখনও খোলেন নাই, এমন সময় মনে হলো ঠিক পেছন থেকে গরম নিঃশ্বাস তার ঘাড়ের উপর কেউ ফেলছে। পেছন দিকে ঘুরে উনি দেখেন সেই কালো অবয়বটা। ও সময় কিন্তু ওয়াশরুমের লাইট জ্বালানো ছিল, তবে জাস্ট একটা কালো অবয়বই দেখেছেন, চেহারাটা ওভাবে বুঝতেও পারেন নাই। ওইটা বোঝার সাথে সাথে প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে ওয়াশরুমের ভিতরেই উনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছেন। এদিকে ওয়াশরুমের ভিতরে চিৎকার চেঁচামেচি শোনার পর ঝিনুকের মা, বড় বোন তারা তো বের হয়ে আসছে। বের হয়ে এসে দেখে যে ঝিনুক বিছানার উপরে দিব্যি শুয়ে আছে, সে ঘুমাচ্ছে। তারা এটাও খেয়াল করলো ওয়াশরুমের দরজাও খোলা। সকালবেলা ঘুম ভাঙার পর ঝিনুক নিজেকে বিছানার উপর আবিষ্কার করে। ঝিনুকের স্পষ্ট মনে আছে ওই রাতে সে ওয়াশরুমেই জ্ঞান হারিয়ে গিয়েছিল। তাহলে ওয়াশরুম থেকে কে বের করলো, বিছানাই বা কে নিয়ে আসলো? সে কিছুতেই বুঝতে পারলো না। সে তার মায়ের কাছে জিজ্ঞেস করলো যে আমাকে তোমরা কোথায় পেয়েছিলা? তারা বললো যে তুমি তো রুমের ভিতরেই ছিলা, বিছানার উপর শুয়েছিলা। তখন ঝিনুক বুঝতে পারলো যে বিষয়টা আসলে কি হয়েছে। ঝিনুক বলেছিল যে আসলে এই যে জিনিসটা, এই যে লোমশ অবয়বটা, এটা নাকি কোনো ক্ষতি করে না। এখনও সে এটাকে দেখে আর এটা দেখতে দেখতে সে অভ্যস্ত হয়ে গেছে, এখন আর নাকি তেমন ভয় লাগে না। তবে হঠাৎ হঠাৎ চলে আসলে সে চমকে যায়, জাস্ট এই চমকে যাওয়া পর্যন্তই, এখন আর সে ওভাবে ভয় পায় না। এখন ঘটনার আরেকটি অংশে যাব। এই অংশটা ঝিনুকের মায়ের সাথে ঘটেছিল। একটি ঘটনা না, খণ্ড খণ্ড বেশ কিছু ঘটনা। তো ঝিনুকের মা এবং ঝিনুক দুজনেই তো তুলা রাশির ব্যক্তি, আমরা তো একবার বলেছি। তো তাদের সাথে অনেক কিছুই তো ঘটে যায়, তারা দেখতে পায়। তো ঝিনুকের মায়ের নাম হচ্ছে কুলসুম। তো ছোটবেলায় অনেক ঘটনাই তো ওনার সাথে ঘটেছে। এখনও উনি কারণ বাজারে কাঁচা তরকারি ব্যবসা করছেন। এই কুলসুম খালার দেশের বাড়ি চট্টগ্রামে। বর্তমানে কুলসুম খালার বয়স কিন্তু 60 হয়ে গেছে, 60-62। ওনার বয়স যখন 14-15 বছর, ওই সময় কুলসুম খালার নানা আদর করে ওনাকে একটা ছাগলের বাচ্চা দিয়েছিলেন। সে আনন্দের সাথেই এই বাচ্চাটাকে নিয়ে খেলাধুলা করতেন, মাঠে ঘাটে নিয়ে যেতেন, মাঠে ঘাটে এটাকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতেন। একদিন বাড়ির পেছনে
ওই ছাগলের বাচ্চাটিকে ঘাস খাওয়ানোর জন্য রেখে উনি আবার বাড়িতে চলে আসেন। একটা কাজ ছিল, এটা কিন্তু বিকালবেলা। তো কিছুক্ষণ পর উনি চিন্তা করলেন যে যাই, ওটাকে নিয়ে আসি। তো উনি যখন মাঠে যান, যে জায়গাটাতে ওনার ওই ছাগলটাকে রেখে গিয়েছিলেন ঘাস খাওয়ানোর জন্য, ওখানে তো বেঁধে রেখে গিয়েছিলেন, কিন্তু গিয়ে দেখেন ওখানে ওই ছাগলটা আর নাই। কোথায় গেল? উনি ওটাকে ডাকাডাকি করছেন, ছাগলের একটা নাম রেখেছিলেন, তো ডাকাডাকি করছেন সেটার নাম ধরে, কিন্তু কোনো সারা শব্দ নাই। আর আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের ছাগল গরু যখন হারিয়ে যায় দূর থেকে ডাকে আয় আয় আয়, এভাবে কিন্তু ডাকে। তো উনি ওভাবেই ডাকাডাকি করছিলেন আর কি। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওটাকে খুঁজতে খুঁজতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে আসছেন। তখন কিন্তু মাগরিবের আজান হতে বেশ কিছুটা সময় বাকিই আছে, অর্থাৎ আসরের নামাজের পর মাগরিবের আজানের আগে একটা মধ্যবর্তী সময় আমরা বলতে পারি আর কি। চারদিকে যথেষ্ট আলো রয়েছে। তো এই কুলসুম খালাদের বাসা থেকে নাকি কিছুটা দূরে দুটো চিতাখোলা রয়েছে, পাশাপাশি দুটো চিতাখোলা, মাঝখানে 8 থেকে 10 হাত জায়গা রয়েছে। কুসুম খালা দূর থেকে খেয়াল করলেন যে তার ওই ছাগলটা এই 2 চিতাখোলার মাঝখানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই দুইটা জায়গায় কিন্তু লাশ পোড়ানো হয়েছে। ঠিক এই দুটো জায়গার মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে আছে, কুলসুম খালার দিকেই তাকিয়ে আছে। তো কুলসুম খালা দূর থেকে ডাকাডাকি করলো, কিন্তু ছাগলটা তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কাছে আসছে না। একটা সময় কুলসুম খালা সেখানে গিয়ে ছাগলের গলার রশি ধরে যেই না টান দিয়েছেন, তখন মনে হলো যে তার শরীরটা ভারী হয়ে গিয়েছে। ওনার পা কোনোভাবেই নাড়াতে পারছেন না, ঠিক ওভাবেই দাঁড়িয়ে আছেন। খালা কিন্তু আশেপাশে মানুষজনদেরকে দেখছেন, মাঠ থেকে কাজ সেরে বাড়ির দিকে যাচ্ছেন। তো খালা চিৎকার করে তাদেরকে ডাকছেন, কেউ তার দিকে তাকাচ্ছে না। এমন একটা অবস্থা। এদিকে মাগরিবের সময়ও ঘনিয়ে আসছে, তবে চারপাশে যথেষ্ট আলো রয়েছে তখনও। এমন সময় কুলসুম খালা দেখেন তার খুব কাছাকাছি হেঁটে যাচ্ছে, কাছাকাছি জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে আর কি, তার ছোট কাকা। কুলসুম খালা বলল, ও কাকা দেখেন আমি পা নাড়াতে পারছি না, আমি এখান থেকে যেতে পারছি না। এই বলে কুলসুম খালা তো কান্নাকাটি করছেন। এমন সময় কুলসুম খালা দেখলেন তার কাকা তার দিকে তাকালো, এরপর কাকা চোখটি বন্ধ করলো। 1 সেকেন্ড পরই উনি চোখ খুলে ফেললো। যখনই চোখ খুলেছেন তখন মনে হলো ওনার চোখ দুটো আগের থেকে অনেক বড় হয়ে গেছে, আর চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। খালার দিকে তাকিয়ে একটা ফু দিয়েছে, সাথে সাথে কুলসুম খালার শরীরটা হালকা হয়ে যায়। কুলসুম খালা দ্রুত ওখান থেকে বাড়িতে চলে আসেন। বাড়িতে ঢোকার সময় কুলসুম খালা অবাক হয়ে যান, তার ছোট কাকা বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারের দিকে যাচ্ছে। উনি মাঠ থেকে ফিরেছেন, এবার বাজারের দিকে যাচ্ছেন। তখন কুলসুম খালা বলেন, ও কাকা তুমি তো বাড়িতে আসলা কখন? আমি তো তোমাকে মাত্রই দেখে আসলাম, তুমি না আমার পরে বাড়িতে ঢুকলা মনে হচ্ছে, তুমি এখন আবার কোথায় যাও? কুলসুম খালা কাকাকে দেখে বুঝতে পারলেন উনি মাঠ থেকে ফিরে এসে সুন্দর করে গোসল করেছেন, পরিপাটি হয়েছেন, এবার যাচ্ছেন। এটার জন্য তো সময় লাগে। তখন ওই ছোট কাকা বলে যে কি হয়েছে বলতো? তখন উনি খুলে বলেন, এই ঘটনা, আমি তো তোমাকে ডাকলাম, তুমি ফু দিলাম, আমি চলে আসলাম। তখন ছোট কাকা উনি মৃদু হেসে দিয়ে বললেন যে আরে ও কিছু না, ওটা আমি ছিলাম না, এটা নিশ্চিত থাক। তবে যেটা ছিল ভালো ছিল, আর এই সময়ে ওই দিকটাতে আর কখনো যাবি না। এই বলে উনি বাজারের দিকে চলে যান। এই যে কুলসুম খালার ছোট কাকা, ওনার সাথে নাকি একটা পরহেজগার জিন থাকতো। এই ছোট কাকা যখনই কোনো ধরনের ভুল করে খারাপ কাজ করে ফেলতেন, তখনই নাকি ওই জিনটা তার উপর ভর করত আর তাকে বিভিন্ন ধরনের শাস্তি দিত, তাকে বিভিন্ন জায়গায় ফেলে রাখতো, সেখান থেকে আবার তাকে নিয়ে আসতে হতো। কুলসুম খালার বাবা উনি গিয়ে নিয়ে আসতেন বিভিন্ন জায়গা থেকে। তো কুলসুম খালার ছোট কাকা উনি মূলত বুঝতে পেরেছিলেন যে এটা আসলে কার কাজ, এটা তার সাথে থাকা ওই জিনের কাজ। এই জন্যই উনি মূলত মুচকি হেসেছিলেন। আর কুলসুম খালার বাবা উনি তো বেশ মোটামুটি একজন ভালোই কবিরাজ ছিলেন। আর ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের জিন রিলেটেড সমস্যা উনি তো দেখেছেন, ওনার বাবা সমাধান করেছেন আল্লাহর ইচ্ছায়। উনি এই সমস্ত বিষয়গুলো আসলে দেখতে দেখতে যত বয়স বেড়েছে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গিয়েছেন আর কি। তো কুলসুম খালার কথা অনুযায়ী জানা যায় যে
পুরো একটা গোত্রের জিন তার উপর নাকি সবসময় নজরদারি করত। এই গোত্রের মধ্যে দেখা যাচ্ছে যে পা খোরা আছে এমন জিন, তারপর অন্ধ জিন, বোবা জিন, বিভিন্ন ধরনের জিন রয়েছে যাদেরকে খালা সচক্ষে দেখেছেন। এই গোত্রের জিনের অধিকাংশই কুলসুম খালাকে নাকি ক্ষতি করার চেষ্টা করেছে। বিভিন্ন জায়গায় কুলসুম খালা গিয়েছেন, ক্ষতি করার চেষ্টা করেছে। তবে ছোট চাচার রূপ ধরে যে জিনটা এসেছিল, এই জিনিসটা নাকি তাকে বিভিন্নভাবে সেভ করার চেষ্টা করেছে আল্লাহর ইচ্ছায়, অদৃশ্যভাবে বা কখনো সামনে এসে। মূলত কুলসুম খালার বাবা কবিরাজ ছিলেন, তো এই জন্যই জিন জাতির অনেকেই এই পরিবারের উপর ক্ষিপ্ত ছিল। আর তাছাড়া উনি নিজেও তো তুলারাশির লোক, খুব সহজেই উনি আক্রান্ত হয়ে যেতেন। কুলসুম খালা ছোটবেলা থেকেই অনেক ডান পিটে ছিলেন। একটা ছেলে মানুষ যে পরিমাণ কাজগুলো করতে পারতেন, কুলসুম খালা দেখা যেত যে তার থেকে আরো বেশি করতে পারতেন। কোথাও মাছ ধরতে গেলে 5-6 জন মিলে যে মাছ ধরতো, কুলসুম খালা একাই দেখা যেত তার থেকে বেশি মাছ পেয়েছেন। অনেকেই নাকি হিংসা করে বলতো, হ্যাঁ রে কুলসুম, তুই একা কিভাবে এত মাছ ধরতে পারিস, আমরা তো মাছ এত ধরতে পারি না। তো এরকম ঘটনা তো ঘটতই। এক রাতে নাকি কুলসুম খালাকে নিশি ডাক দিয়ে মধ্যরাতে ঘর থেকে বাইরে নিয়ে যায় মেরে ফেলার জন্য। আল্লাহর ইচ্ছায় আসলে তার কোনো সমস্যা হয়নি। দিনের বেলাতে নাকি তার চাচাতো ভাই বোনদের সাথে গল্প করে যে ভোরবেলা মাছ ধরতে যাবেন। ভোর অর্থাৎ যখন একটু সকাল সকাল হয়ে গেছে, তখন রাত থাকতে না। কিন্তু তাদের বাড়ির পাশে একটা বিশাল পুকুর ছিল, ওটা আবার সেচ দিয়ে পানি অনেকটাই কমিয়ে ফেলা হয়েছিল, একদম তলানি পড়েছিল, তো ওটাতে মাছ ধরতে যাবেন। ওই রাতেই নাকি তার চাচাতো ভাইয়ের রূপ ধরে এসে তাকে ডেকে নিয়ে যায়। কুলসুম খালা বাইরে বের হয়ে দেখেন চারদিকে মোটামুটি আলোই আছে। তার চাচাতো ভাই সামনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে আর তাকে বারবার বলছে, আয় আয়, দ্রুত আয়, দ্রুত আয়, তাড়াতাড়ি পাচালা। ভাইয়ের আচরণটা কিছুটা অস্বাভাবিক তার কাছে মনে হয়। আর যেহেতু চারপাশে সকাল হয়ে গেছে, উনি চিন্তা করলেন যে এ আর এমন কি, সকালই তো হয়ে গেছে। আর সবসময় তো মানুষের মেজাজ মর্জি ভালো থাকে না। এই চাচাতো ভাই আবার মাঝে মাঝে একটু রেগে যেত আর কি। হতে পারে যে কোনো কারণে রাতের বেলা মা বাবার সাথে ঝগড়া হয়েছে, ঘুমিয়ে গেছে, ওই মেজাজ গরম এখনও আছে। তারা কিন্তু ওই পুকুরে চলে গিয়েছেন। কুলসুম খালা একটা পাতিল নিয়ে গিয়েছিলেন, তো উনি মোটামুটি ভালোই মাছ পাচ্ছিলেন আল্লাহর ইচ্ছায়। উনি তো ওই পাতিলের মধ্যে মাছ রাখছেন। একটা পর্যায়ে হয় কি, পাতিলটা ভরে যায়। তখন কুলসুম খালা তার চাচাতো ভাইকে বলেন, ও ভাই, আমি বাসায় চলে যাই, আমার তো মাছ ধরা শেষ, তুমি ধরো। এই বলে সে চলে যাবে, এমন সময় তার ওই চাচাতো ভাই বলে, আরে দাঁড়ান, আরেকটু দাঁড়া, একসাথে যাই। এদিকে কাদার মধ্যে দাঁড়িয়ে থাকবেন আর মাছ ধরে রাখবেন বা কোথায়, রাখার তো আর জায়গা নেই। তখন কুলসুম খালা বলছেন যে না, আমি যাই, তুমি থাকো, সকাল হয়ে গেছে, এখন তো এখনই সূর্য উঠবে, এখন আর আমার থেকে তো দরকার নাই, এখন তো আর ভয়ের কিছু নাই যে আমি থেকে তোমাকে সঙ্গ দিব, তুমি ভয় পাবা। সে বারবার বলছে, কিন্তু ওই জিনিসটা নাকি তাকে বলছে, আরেকটু দাঁড়ান, আরেকটু দাঁড়া, একটু দাঁড়া। এরকম অস্বাভাবিক আচরণ দেখে কিন্তু কুলসুম খালা কিছুটা আঁচ করতে পেরেছিলেন যে এখানে অস্বাভাবিক কিছু আছে। উনি ভয় পেতে লাগলেন। এমন সময় পুকুরের উপর দিক থেকে ডাক এলো ছোট কাকার, হ্যাঁ রে কুলসুম, কি করছিস? উত্তরে কুলসুম খালা বললেন যে এই যে কাকা, মাছ ধরছি। এদিকে তার ছোট কাকা বললেন, আমি এই যে বসলাম এখানে, মাছ ধর, দেখি কি হয়, কোনো ভয় পাস না। এই বলে যখন উনি বসলেন, তখন কুলসুম খালা কি মনে করে তার চাচাতো ভাইয়ের দিকে যখন তাকিয়েছেন, তখন দেখলেন সেখানে তার চাচাতো ভাই নাই। তখন ওই চাচা যেখানে বসেছেন ওই দিকে তাকালেন, তখন দেখা গেল সেখানে চাচাও নাই। তখন কুলসুম খালা বুঝতে পারলেন যে ঘটনাটা কি হয়েছে। মূলত তাকে ডেকে নিয়ে এসেছিল এই ছোট কাকার রূপ ধরে ওই জিনটা এখানে এসেছিল। উনি তো মাছ ধরেছিলেন, একটা পাতিলের মধ্যে রেখেছিলেন। উনি যেই না ওই পাতিলটা নিতে যাবেন, তখন দেখেন ওই পাতিলের মধ্যে কোনো মাছই নেই, একটা মাছও নাই। এরপর উনি দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর বুঝতে পারেন যে এখন আসলে রাতের বেলা, সকালও না। একটা ভয়ঙ্কর মায়াজালে আবদ্ধ করে ওনাকে নিয়ে এসেছিল। উনি মনে করছেন চারদিকে সকাল হয়ে গেছে, আসলে সেটা সকাল ছিল না। আল্লাহর রহমতে উনি তো ওই যাত্রায় বেঁচে যান। পরবর্তীতে উনি ওনার চাচাতো ভাইকে জিজ্ঞেস করেছিলেন, যদিও বা উনি জানতেন ঘটনা কি হয়েছে, তারপর উনি চাচাতো ভাইকে
এই বিষয়টা জিজ্ঞেস করেন যে তুমি কি আমাকে ডাকছিলে নাকি, সে তো অবাক হয়, কই না তো, আমি তো ডাকি নেই। তখন পুরো ঘটনাটা খুলে বললেন, এই ঘটনা ঘটেছে আর কি। এই ঘটনার কিছুদিন পর কুলসুম খালা আরেকটি ঘটনার সম্মুখীন হন। একদিন সন্ধ্যাবেলা কুলসুম খালার এক প্রতিবেশী সুরত ধরে একজন মহিলা এসে কুলসুম খালাকে বলল, এই কুলসুম চল, পাহাড়ে মুরগি নেমেছে এক পাল, চল মুরগি ধরে আনি। তখন নাকি ওই কুলসুম খালাদের বাড়ির পাশে যে পাহাড়টা ছিল, সেই পাহাড় থেকে মাঝে মাঝে এই বন মুরগি বা বন মোরগগুলো নেমে আসতো দল বেঁধে। অনেকে সেগুলো ধরতো, ধরে নিয়ে যেত, জবাই করে খেত। যদিও বা বাংলাদেশের আইনে সেটা অন্যায়, তবুও ওই এলাকায় যারা আছেন আর কি, তারা তো এই কাজটা করেন। প্রতিবেশী ওই মহিলার সাথে কুলসুম খালা হেঁটে যাচ্ছেন মুরগি ধরার জন্য। তো ওই মহিলা পাহাড়ের অনেকটা উঁচুতে নিয়ে যাচ্ছেন তাকে, যে আই উপরে উপরে ওইখানে আছে। তো একটু আগে বলেছিল যে মুরগির পাল নাকি নিচ দিকে নেমে এসেছে, এখন উঁচুতে নিয়ে যায় কেন? তো কুলসুম খালা তার সাথে তো উপরে উঠছেন, উঠতে উঠতে কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে খালা পড়ে যান। পড়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়ে উনি দেখলেন সেই প্রতিবেশী মহিলাটা তার পাশে আর নেই। আর ওই সময় খালার সামনে বেশ কিছু বন মোরগ মুরগি হাঁটাহাঁটি করছে। কুলসুম খালা ভেবেছেন যে এই মহিলা হয়তো বা মুরগি ধরার জন্য এদিক ওদিক চলে গেছে, যাই আমি এখন কয়টা মুরগি ধরে ফেলি। এই বলে খালা মুরগির পেছনে যখন ধাওয়া করেছেন, ধরার চেষ্টা করছেন, কিছুতেই উনি কোনো মুরগি ধরতে পারছেন না। মনে হচ্ছে মুরগিগুলা খুব বেশি সচেতন, এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে। আগে কিন্তু উনি মুরগি ধরেছেন, অনায়াসেই ধরেছেন আর কি, কিন্তু আজকে হচ্ছে না। এরকম হতে হতে একটা সময় খালা পাহাড়ের একটা সাইডে চলে আসেন। এমন সময় উনি ফিল করেন কোনো একটা মানুষের হাত তাকে পেছন থেকে অনেক জোরে একটা ধাক্কা দেয়। কুলসুম খালা মুখ থুবড়ে নিচে কয়েকটা গড়ান দিয়ে পড়তে পড়তে কিছু লতা পাতা দুই হাত ধরে আঁকড়ে ধরেন। নিজেকে ব্যালেন্স করে উপরের দিকে যখন তাকিয়েছেন, তখন দেখেন ওই মহিলাটা দাঁড়িয়ে খিলখিলিয়ে তার দিকে তাকিয়ে হাসছে। তখন কুলসুম খালা বুঝতে পেরেছিলেন যে কুলসুম খালা যার সাথে এসেছেন সে কোনো মানুষ না। এরপর নাকি ওই মহিলাটা অদৃশ্য হয়ে যায়। কুলসুম খালা দ্রুত নিজেকে সামলে নিয়ে পাহাড় থেকে নিচে চলে আসেন। এই যে নিচে চলে আসে, এর মধ্যেও কিন্তু উনি কোনো বন মোরগ বা মুরগি দেখেননি। উনি নিচে আসার পর তার বাবার কাছে সব ঘটনা খুলে বলেন। কুলসুম খালার বাবা কুলসুম খালাকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন। আর কুলসুম খালার উপর সবসময় পিশাচ শ্রেণীর জিনগুলো আসর করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে, তাকে মেরে ফেলারও চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে উনি বারবার বেঁচে ফিরেছেন। একটা ঘটনা বলে শেষ করব এই ঘটনাটি। উনি একটা সময় টঙ্গীর একটা মিলে চাকরি করতেন। কোনো একটা সমস্যার কারণে, পলিটিক্যাল প্রবলেম বা কোনো একটা কারণে খালার পাশেই একটি ভয়ঙ্কর গ্রেনেড ব্লাস্ট হয়। সাথে সাথে কুলসুম খালা জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর খালা নিজেকে আবিষ্কার করেন ওই গ্রেনেড হামলার স্থান থেকে প্রায় 40-50 ফুট দূরে একটি ওয়াশরুমের ছাদের উপরে। উনি কিন্তু একদম গ্রেনেডের কাছাকাছি জায়গায় ছিলেন বিস্ফোরিত হওয়ার সময়। ওই সময় আশেপাশে যারা ছিল তারা কিন্তু গুরুতরভাবে আহত হয়েছিল। কেউ যদিও মারা যায়নি, তবে আহত হয়েছিল। অথচ কুলসুম খালার শরীরে একটা নখের আঁচড়ও লাগেনি। গ্রেনেড বিস্ফোরিত হওয়ার 2-3 ঘন্টা পর যখন পার হয়ে গেল, কুলসুম খালাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই ভেবেছিল হয়তোবা কুলসুম খালার শরীর ছিন্ন ভিন্ন হয়ে উড়িয়ে গিয়েছে, মানে এমনভাবে উড়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কুলসুম খালা দিব্যি সুস্থ ছিলেন। ওনাকে নাকি 5 তলার উপর থেকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু নিচে পড়ার পরও নাকি উনি গুরুতরভাবে কোনো আঘাতও পান নাই। বারবার জিনেরা তাকে হত্যা করার চেষ্টা করেছে, আর বারবারই কোনো এক অদৃশ্য শক্তি আল্লাহর ইচ্ছায় তাকে সেভ করার চেষ্টা করেছেন। আল্লাহ যাকে যতটুকু হায়াত রাখবেন তিনি ততটুকুই বাঁচবেন, কেউ চাইলেও তাকে কেউ মারতে পারবে না। আর আল্লাহ তাআলা যাকে মারতে চাইবেন পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তাকে রক্ষা করতে পারবে না। এটাই বাস্তবতা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এ পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি সুজন ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দেবার জন্য। আশা করি বরাবরের মতো আপনার কাছ থেকে আরও অনেক ঘটনাই ইনশাল্লাহ আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব
আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। তবে যাবার আগে একটি কথা, সেটা হচ্ছে আমি মাঝে মাঝে আপনাদেরকে বলেছি, যখন কোনো বাসা দেখবেন দীর্ঘদিন ফাঁকা পড়েছিল, কোনো বাড়ি দীর্ঘদিন ফাঁকা পড়ে আছে, বেচা কেনা হচ্ছে না, কোনো ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে অনেকদিন, কোনো ভাড়া হচ্ছে না, অনেকে অনেক অল্প টাকায় কোনো জমি বিক্রি করে দিতে চাচ্ছে, ফ্ল্যাট বিক্রি করে দিতে চাচ্ছে, বাড়ি বিক্রি করে দিতে চাচ্ছে, ভিটা বিক্রি করে দিতে চাচ্ছে, অনেক অল্প টাকায় ফ্ল্যাট ভাড়া দিতে চাচ্ছে বা কোনো বাসা ভাড়া দিতে চাচ্ছে অনেক অল্প টাকায়, তখনই কিন্তু আপনারা খুব দৃঢ়ভাবে সন্দেহ করবেন এবং এটা অনুসন্ধান করার চেষ্টা করবেন ঘটনাটা কি। তা না হলে কিন্তু এই ধরনের বিপদ আপদের মুখোমুখি আমরা হতে পারি। যার এই ধরনের সম্পত্তিতে সমস্যা রয়েছে, উনি তো চেষ্টা করবেন অল্প টাকা হলেও এই আপদ নিজেদের কাছ থেকে বিদায় করতে, লস দিয়ে হলেও বিক্রি করতে। কিন্তু আমরা যেন বিপদে না পড়ে যাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ইমেইলে ঠিক যেভাবে লেখা আছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। রাজশাহীর এক প্রত্যন্ত গ্রাম, নাম হচ্ছে চরণপুর। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। দিনের বেলাতেও কেউ সেই বাড়ির দিকে যেত না, কারণ লোকমুখে প্রচলিত ছিল সেখানে বহু বছর আগে এক কালো জাদুকর বসবাস করত। লোকটির নাম ছিল করিম শাহ। সে নাকি মানুষের ক্ষতি করার জন্য নিষিদ্ধ তন্ত্রমন্ত্র ব্যবহার করত। কেউ তার বিরোধিতা করলে কয়েকদিনের মধ্যেই অদ্ভুতভাবে মারা যেত। এক রাতে গ্রামের লোকজন তাকে ধরতে গেলে সে রহস্যভাবে উধাও হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে বলে যায়, আমি মরলেও ফিরে আসব, আমার শক্তি এই বাড়ির মাটির নিচেই রয়ে যাবে। তারপর প্রায় কেটে যায় 30 বছর। একদিন শহর থেকে 4 বন্ধু আসে, রিফাত, সজীব, মেহেদি ও নাবিল। তারা ইউটিউবের জন্য এক ভৌতিক ভিডিও বানাতো। গ্রামের লোকজন অনেক অনুরোধ করলো, ওই বাড়িতে রাত কাটিও না, কিন্তু তারা হাসলো। এসব ভূতের গল্প দিয়ে মানুষকে ভয় দেখানো যায় না, বাস্তবে কিছুই নেই। সেদিন রাত 9টার দিকে তারা ক্যামেরা, টর্চ আর ড্রোন নিয়ে জমিদার বাড়িতে ঢুকে পড়ল। বাড়ির ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাস বয়ে গেল, চারদিকে ধুলো, ভাঙ্গা দরজা, মাকড়সার জাল। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে 1 সেকেন্ডের জন্য সাদা কাপড় পরা একজন মানুষ দেখা গেল, কিন্তু সামনে তাকাতেই কেউ নেই। নাবিল বলল, ক্যামেরায় গ্লিচ হয়েছে। ওরা এগিয়ে গেল। বাড়ির ভিতরে একটি কক্ষতে ঢুকতেই মেঝেতে অদ্ভুতভাবে এক গোলাকার চিহ্ন দেখতে পেল। চারদিকে শুকিয়ে যাওয়া লাল দাগ, মাঝখানে পোড়া মোমবাতি। রিফাত বলল, এটি নিশ্চয়ই কোনো পুরনো তান্ত্রিকের কাজ। হঠাৎ মেহেদি একটি পুরনো কালো বই খুঁজে পেল। বইটির মলাটে কোনো নাম নেই, শুধু লাল কালি দিয়ে লেখা, যে খুলবে সে আহ্বান করবে। সবাই ভয় পেলেও কৌতূহল যেন সামলাতেই পারল না। মেহেদি বইটি খুললই। প্রথম পাতায় লেখা ছিল, শেষ মন্ত্রটি কখনো পড়বে না। কিন্তু ঠিক তখনই ঘরের দরজা নিচ থেকেই ধাম করে বন্ধ হয়ে গেল। টর্চের আলো নিভে গেল, চারদিকে শুধু অন্ধকার। সজীব কাপা গলায় বলল, দরজা খোলো। কিন্তু দরজা যেন নড়লই না। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে কারো ফিসফিসানি শোনা গেল, মন্ত্রটা শেষ করো। 4 জন একে অপরের দিকে তাকালো, দেখলো আশেপাশে কেউ নেই, কিন্তু শব্দটা আরো কাছে আসতে লাগলো, শেষ করো। হঠাৎ বইয়ের পাতাগুলো নিজে থেকেই উল্টোতে শুরু করলো। একসময় শেষ পাতায় গিয়ে থামলো। সেখানে রক্তের মতো লাল অক্ষরে একটি অদ্ভুত মন্ত্র লেখা। মেহেদি না বুঝে কয়েকটি শব্দ পড়ে ফেলল। মন্ত্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি কেঁপে উঠল।
মেঝের নিচ থেকে কেউ যেন জোরে জোরে আঘাত করতে লাগে। তারপর মেঝের মাঝখানে গোল চিহ্ন ফেটে গেল। সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি কালো ধোঁয়ার স্তব্ধ। ধোঁয়ার ভিতরে দুটি জ্বলন্ত লাল চোখ, একটি কর্কশ কণ্ঠ ভেসে এলো, 30 বছর আমি অপেক্ষা করছিলাম। চার বন্ধু আতঙ্কে পিছনে যেতে লাগে। কিন্তু তখনই তারা বুঝলো ঘরের সব দরজা জানালা সবকিছু উধাও হয়ে গেছে। আর কালো ধোঁয়ার ভিতর থেকে ধীরে ধীরে একটি মানুষের মতো অবয়ব তৈরি হচ্ছে। ঘরের মাঝখানের কালো ধোঁয়াটি ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। লম্বা কালো, তারপর কঙ্কালের মতো শুকনো হাত আর আগুনের মতো জ্বলতে থাকা দুটি চোখ। সে ধীরে ধীরে বলল, আমাকে কে জাগিয়েছে? চারজনের শরীর ভয়ে জমে গেল। মেহেদি কাঁপতে কাঁপতে বলল, আমরা আমরা ভুল করে বইটি খুলেছি। লোকটি হেসে উঠল, আর হাসির শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। ভুল? কালো জাদু কখনো ভুল জাগে না। তোমরা আমাকে আহ্বান করেছো, এখন তোমাদের একজনকে আমার সঙ্গে যেতে হবে। ঠিক তখনই নাবিল দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু সেখানে কোনো দরজা ছিল না। সেখানে একটি শুধু শক্ত ইটের দেয়াল। সে জোরে ধাক্কা দিল, কোনো লাভ হলো। রিফাত সাহস করে ক্যামেরা চালু করল। সে ভাবলো অন্তত সবকিছু তো রেকর্ড হবে। কিন্তু ক্যামেরার স্ক্রিনে যা দেখা গেল তাতে তার বুক হিম হয়ে গেল। বাস্তবে তারা চারজন দাঁড়িয়ে আছে, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে তাদের পিছনে দাঁড়িয়ে আছে আরো একজন। কালো পোশাক পরা সেই মানুষটি। রিফাত ধীরে ধীরে ঘুরে তাকালো, দেখলো কেউ নেই। আবার স্ক্রিনে তাকাতেই লোকটি আরো কাছে। এবার সে ক্যামেরার ভিতর থেকেই হাত বাড়িয়ে দিল। হঠাৎ ক্যামেরার স্ক্রিন নিচ থেকেই ভেঙে গেল। এরপর ঘরের সব মোমবাতি একসঙ্গে জ্বলে উঠল। আগুনের আলোয় দেয়ালের উপর অদ্ভুত সব চিহ্ন ফুটে উঠল। সেগুলো দেখতে মানুষের মুখের মতো। হঠাৎ সেই মুখগুলো একসঙ্গে ফিসফিস করে বলতে লাগলো, ফিরে যা, ফিরে যা। কিন্তু সঙ্গে সঙ্গে কালো জাদুকর গর্জে উঠল, চুপ। তার চিৎকারে দেয়ালের মুখগুলো মিলিয়ে গেল। মেহেদি হঠাৎ লক্ষ্য করল বইটির শেষ পাতায় নতুন কিছু লেখা ফুটে উঠেছে। রক্তের মতো লাল অক্ষরে লেখা, 4 জন এসেছে, 3 জন ফিরবে, 1 জন থাকবে চিরকাল। নাবিল চিৎকার করে উঠল, না, এটা মিথ্যে। সে বইটি আগুনে পোড়াতে চেষ্টা করল। লাইটার জ্বালাতেই আগুন বইটাকে না পুড়িয়ে উল্টো তার হাতে জ্বালিয়ে দিল। সে যন্ত্রণায় বইটা ফেলে দিল, কিন্তু বইটি নিচ থেকেই আবার মেঝের মাঝখানে চলে গেল। হঠাৎ বাইরে থেকে আজানের শব্দ ভেসে এল। সেই শব্দ শুনে কালো জাদুকরের মুখ বিকৃত হয়ে গেল। সেই 2 কানে হাত চেপে ধরল। চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে লাগলো। সে প্রচন্ডভাবে রাগে চিৎকার করে বলল, চুপ করা ওই শব্দ। ঠিক সেই মুহূর্তে বাড়ির সব জানালা দরজা একসঙ্গে খুলে গেল। ঝড়ের মতো বাতাস ঢুকে পড়ল। 4 বন্ধু সুযোগ বুঝে দৌড় দিল। তারা অন্ধকার করিডোর দিয়ে প্রাণপণে ছুটতে লাগলো। কিন্তু কয়েক সেকেন্ড পর তারা থেমে গেল, কারণ যে ঘর থেকে তারা দৌড়ে বেরিয়েছিল আবার ঠিক সেই একই ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। আর দরজার উপর এবার রক্ত দিয়ে লেখা, এখান থেকে কেউ বের হতে পারবে না। 4 জন একে অপরের দিকে তাকান। ঠিক তখনই তাদের পিছন থেকে ধীরে ধীরে ভেসে এলো ভারী পায়ের শব্দ। মনে হচ্ছিল কালো জাদুকর এবার আর ধীরে হাঁটছে না,
সে তাদের ধরতে আসছে। পায়ের শব্দটা ক্রমই কাছে আসছিল। 4 বন্ধু শ্বাস বন্ধ করে করিডোরের এক কোণে লুকিয়ে পড়ল। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, পায়ের শব্দ যতই কাছে আসছিল, বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ সব শব্দ থেমে গেল। নিস্তব্ধতা, এমন নীরবতা যেন পুরো পৃথিবীতে আর কোনো মানুষই নেই। ঠিক তখনই নাবিল ফিসফিস করে বলল, ও চলে গেছে। কথা শেষ হতেই তার কাঁধে কেউ ধীরে ধীরে হাত রাখল। সে ভেবেছিল হয়তোবা রিফাত হাত রেখেছে। পিছনে ফিরে তাকাতেই তার মুখ থেকে ভয়ঙ্কর এক চিৎকার বেরিয়ে এলো। সেখানে দাঁড়িয়ে ছিল সেই কালো জাদুকর। তার মুখে কোনো চোখ নেই, শুধু দুটি গভীর কালো গর্ত, যার ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এক মুহূর্তের মধ্যেই জাদুকরটি অদৃশ্য হয়ে গেল। কিন্তু নাবিলও নেই। তার জায়গায় শুধু পড়ে আছে তার টর্চ। রিফাত চিৎকার করে ডাকতে লাগলো, নাবিল, নাবিল! কোনো উত্তর নেই। দূর থেকে শুধু ভেসে এসেছে নাবিলের কণ্ঠ, আমাকে বাঁচাও। 3 জন সেই শব্দের দিকেই দৌড়তে লাগলো। একটি পুরনো সিঁড়ি বেয়ে নিচে নেমে তারা পৌঁছালো বাড়ির গোপন ভূগর্ভস্থ কক্ষে। সেখানে শত শত কালো মোমবাতি জ্বলছে। মাঝখানে একটি পাথরের বেদি, আর সেই বেদির উপর শুয়ে আছে নাবিল, তার চোখ বন্ধ। চারপাশে রক্ত দিয়ে আঁকা অদ্ভুত চিহ্ন। মেহেদি দৌড়ে গিয়ে নাবিলকে টেনে তুলতে গেল। ঠিক তখনই বেদির নিচ থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে এসে তার পা চেপে ধরল। হাতগুলো মানুষের নয়, দীর্ঘ, কঙ্কালের মতো শুকনো। তারা একসঙ্গে বলতে লাগলো, আরেকজন, আরেকজন। সজীব লোহার একটি রড তুলে হাতগুলোর উপর আঘাত করল। এক মুহূর্তের জন্য হাতগুলো মিলিয়ে গেল। মেহেদি নাবিলকে টেনে নামিয়ে আনলো, কিন্তু নাবিলের চোখ খুলতেই সবাই স্তব্ধ হয়ে গেল। তার চোখ সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই। সে ধীরে ধীরে হাসলো আর অন্য এক কণ্ঠে বলল, আমি আর নাবিল নই। হঠাৎ সে এমন শক্তিতে রিফাতকে ছুঁড়ে মারল, সে যে গিয়ে দেয়ালে আছড়ে পড়ল। ঠিক তখনই ভূগর্ভস্থ কক্ষের একটি কোণে একটি পুরনো কাঠের বাক্স চোখে পড়ল। রিফাত বাক্সটি খুলে দেখল ভিতরে একটি হলুদ হয়ে যাওয়া ডায়েরি। প্রথম পাতায় লেখা, যদি কেউ এই বাড়িতে আটকে পড়ে তবে জেনে রাখো, কালো জাদুকরকে শক্তি দেয় এই বই, এই বেদি। বেদি ধ্বংস না করলে কেউ বাঁচবে না। রিফাত ডায়েরিটা শক্ত করে ধরে বলল, আমাদের বেদিটি ভাঙতে হবে। কিন্তু ঠিক তখনই পুরো ঘর কেঁপে উঠল। জাদুকরের কণ্ঠ চারদিকে প্রতিধ্বনিত হলো, তোমরা সত্য জেনে গেছো, তাই এবার কেউ জীবিত বের হবে না। মোমবাতির আগুন একসঙ্গে নিভে গেল। চারদিকে আবার অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর ধীরে ধীরে শত জ্বলন্ত লাল চোখ খুলে গেল। এরপরে 3 জন বন্ধু ওই বাড়ি থেকে বের হতে পারলেও নাবিল আর কখনো ওই বাড়ি থেকে বের হতে পারেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করলেও আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই। আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন তাকে আপনারা সবাই চেনেন, রাজন ভাই আগেও জামালপুর থেকে আমাকে ঘটনা পাঠিয়েছেন। তো ভৌতিকতা এটা তার পাঠানো 4র্থ ঘটনা। এই ঘটনা তিনি তার এক বন্ধুর এলাকার একজন মুরব্বীর কাছ থেকে শুনেছেন। 2018 সালে তিনি ও তার 2 জন বন্ধু ফরিদপুরে ঘুরতে যায় তার আরেক বন্ধুর বাড়িতে। তখন সেখানে এক মুরব্বীর কাছে তিনি এই ঘটনাটা পেয়েছিলেন, এবং এটা অন্য কোথাও আগে শেয়ার করা হয়নি নিশ্চিত করার পরই তিনি আমাদেরকে ইমেল করেছেন। সুতরাং আপনারা যারা ঘটনা পাঠাবেন তারা চেষ্টা করবেন মানে আমরা আপনাদের পাওয়া ঘটনা আগে যেন কোথাও শেয়ার না হয়ে থাকে, এটা একটু লক্ষ্য করতে হবে আপনাদের। ঘটনায় আসি। ঘটনাটা 2010 সালের দিকে। যার সাথে ঘটেছিল তিনি ছিলেন আফজাল চাচার কাকাতো ভাই রিপন, পাশাপাশি বাড়ি তাদের। তো সেদিন ভোরবেলা আফজাল চাচা উঠেছিলেন খেতে পানি দেওয়ার জন্য। উঠোনে যাওয়ার পর তিনি শুনতে পান তার কাকাতো ভাই রিপনের স্ত্রীর চিৎকার।
চিৎকার শুনে তিনি মানে কথা ভেসে আসছিল, কে কই আছো, আমাকে বাঁচাও, আমার হাতের আঙ্গুল ছিঁড়ে ফেললো। তো এটা শুনে তিনি তাড়াতাড়ি ওদের বাড়ির দিকে যায়। দরজা ধাক্কাধাক্কি শুরু করে, কিন্তু কেউ দরজা খুলছিল না। শেষে তিনি জোরে ধাক্কা দিয়ে শুরু করলে ওনার কাকাতো ভাই এসে দরজা খুলে দিয়ে বেরিয়ে যান। তিনি ভেতরে গিয়ে দেখতে পান রিপন চাচার মেয়ে খাটের কোণে গুটিসুটি হয়ে বসে আছে, ভয়ে কাঁপছে, কান্নাকাটি করছে। আর রিপন চাচার স্ত্রীকে আফজাল চাচা জিজ্ঞেস করেন, কি হয়েছে, আমি তো তোমার চিৎকার শুনলাম বাইরে থেকে, চোট্টর নাকি? আর রিপন কবে ফিরলো, দেখলাম না তো দিনের বেলা, কি হয়েছে আমাকে বলো তো। ওনার স্ত্রী বললে যে আপনার ছোট ভাইকে জিজ্ঞেস করেন কি হয়েছে ওর। আমি ঘুমাচ্ছিলাম, রাত 3টার দিকে হঠাৎ করে শহর থেকে সে বাড়িতে চলে আসে। আমি জিজ্ঞেস করার পরও কিছু বলছিল না, সোজা এসে বিছনায় শুয়ে পড়ে। খানিক বাদে আমি ওনাকে ঘুমের মধ্যে কথা বলতে শুনি। বেশ অদ্ভুতভাবে কথা বলছিল, কি বলছিল বুঝতে পারছিলাম না। তাই আমি ওনাকে ধাক্কা দিয়ে রেখে তুলে জিজ্ঞেস করি, কি হয়েছে আপনার, ঢাকা থেকে কেন খবর না দিয়ে চলে আসলেন, আবার এরকম উল্টাপাল্টা ব্যবহার করছেন। পরে উনি মানে ওনার উপর কোনো প্রকার কারণ ছাড়াই চটে গিয়ে বলেন, তুই আজ একটু বেশি কথা বলছিস, বলছি না আমাকে ঘুমাতে দিয়ে এত ডাকাডাকি করছিস কেন। তিনি তার ওয়াইফকে বলছিলেন। বলেই সে তার গালে একটা চড় মেরে বসে। তো তার ওয়াইফ খুব অবাক হয়, কারণ এর আগে অনেকবার তাদের ঝগড়াঝাটি কথা কাটাকাটি হয়েছে, কিন্তু কোনোদিন সে হাত তোলা তো দূরে থাক, তুই করেও ডাকেনি তাকে কখনো। তো তিনি ভালো মতো বুঝিয়ে সুঝিয়ে আবারও জিজ্ঞেস করতে সে ঘর থেকে বেরিয়ে যেতে লাগে। তো তোমার ওয়াইফ, রিপন কাকার ওয়াইফ, তার হাত ধরে ফেলে। সে তৎক্ষণাৎ তার হাতের নখ কিছু একটা দিয়ে টেনে উঠায় ফেলায় এবং তিনি চিৎকার করে বসে। এর কিছুক্ষণ পর উনি বলছেন যে আপনি চলে আসলেন, সে বাইরে চলে গেল। তো আফজাল চাচা তার ভাইকে খুঁজতে বেড়ে গেলেন। গিয়ে দেখেন তার ভাই বাড়ির পেছনের পাশে একটা টঙের দোকানে বসে কি জানি বিড়বিড় করে বলছে। তিনি কাছে গিয়ে তার ভাইয়ের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর, শুনলাম বউকে মারধর করেছিস, কিছু হয়ে থাকলে আমাকে জানা, আমি দেখি সমাধান করতে পারি কিনা। তো তার ওই রিপন কাকা তার ভাই কাঁধ থেকে হাতটা ঝটকা দিয়ে সরিয়ে নামিয়ে দিয়ে বলে, আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আমি আমার লোভের শিকার হয়েছি, আমার নিজ লোভ এখন গিলে খাচ্ছে আমাকে। এটা বলেই সে উঠে বাড়ির দিকে ফিরে যায়। তো আফজাল চাচা সাধারণ ঘরোয়া সমস্যা ভেবে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে খেতে কাজ করতে চলে যায়। তখন সকাল 8টা কি 9টা বাজে। তো ওনার কাছে ওনার ছেলে ছুটে আসে এবং বলে, বাবা, রিপন কাকার কি জানি হইছে, সকালে চাচি রান্না করছিল, সেখানে এসে ভাতের পাতিল তুলে নিজেই নিজের গায়ের উপর গরম মাঠ ঢেলে দেয়। কাকুলি উঠে এসে চাচাকে জিজ্ঞেস করতেই চাচা ওর পেটে জোরে লাথি মেরে দরজা আটকে দেয়। কাকুলি হচ্ছে রিপন চাচার মেয়ের নাম। তো উনি তার ছেলে বলছিল, আফজাল চাচার ছেলে, যে আমরা চাচি আর কাকুলির ডাকাডাকি শুনে ছুটে যাই, এসে শুনি এসব হয়েছে। পরে তিনি দরজা ভাঙে এবং ভেতরে যেতেই তার চোখ কপালে উঠে যায়। তিনি দেখতে পায়, উনি বলছিল ওনার ছেলে, আফজাল চাচার ছেলে, আমি দেখতে পাই রিপন চাচা মেঝেতে শুয়ে জবাই করা মুরগির মতো কাতরাচ্ছে। চাচার হাত পা বাঁকা হয়ে গেছে এবং নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ওনার কাছে গিয়ে উঠিয়ে সোজা করে বসাতে যাবার সময় শুনি উনি বিড়বিড় করে বলছেন, আমাকে ছেড়ে দেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আর কখনো ভুল হবে না, আমাকে ছেড়ে দিন। এরপরে কি করব বুঝতে না পেরে আমি আপনাকে ডাকতে চলে আসি। তো আফজাল চাচা বাড়িতে এসে দেখতে পান রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু বিড়বিড় করে সেসব অদ্ভুত কথাবার্তা রিপন কাকা বলেই যাচ্ছেন। এরপর তিনি গ্রামের মসজিদের ইমামকে ডাকেন। ইমাম এসে সেরকম কিছু ধরতে পারে না, দেখে বলে জিনের আসর হয়েছে সম্ভবত। ইমাম সাহেব দোয়া দুরুদ পরে ঝাড়ফুঁক করে দেয় এবং কিছুক্ষণ পর রিপন চাচা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিছুদিন এভাবে কেটে যায়। ঘরে টাকার সংকট দেখা শুরু করলে ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, ঢাকা ছেড়ে চলে আসছেন কেন, কাজে যান না কেন, সারাদিন বাসায় থাকেন, ঘরে যে চুলা বন্ধ, ডাল চাল যে কিছুই নেই, তার কি হিসাব রাখেন? উনি উত্তরে বলে, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। ওনার স্ত্রী মাথা গরম করে ঝাড়িয়ে বলে, চাকরি ছেড়ে দিয়েছেন মানে? আপনার একটা 10 বছরের একটা মেয়ে আছে, ঘরে স্ত্রী আছে, খাওয়াবেন কি? চাষবাসও তো করতে পারেন না, ব্যবসাও তো পারেন না, চাকরি ছেড়ে দেওয়ার আগে একবার আমাকে জিজ্ঞেস করছেন কি খাওয়াবেন আমাদের বলেন। তো রিপন চাচা আবারও চটে গিয়ে বলে, বেশি প্যান করিস না তো, যা আমাকে একলা থাকতে দে। তো ওনার স্ত্রী গতবারের কথাগুলো মনে করে এবার আর তেমন জোর জবরদস্তি করে না, কারণ গতবার তার নখ ছিলে উঠাই ফেলছিল এরকম অবস্থা। তো আফজাল চাচাকে জানায় যে তার ভাই চাকরি ছেড়ে চলে আসছে। তো আফজাল চাচা ওনাদের বাড়িতে যায়, গিয়ে তাকে জিজ্ঞেস করে আগের বারের মতো, এবারও চাকরিটা ছেড়েছিস, হয়তো মাথায় নতুন কোনো উপায় আছে, এজন্য কি করবি সামনে দেখি বলতো আমাকে, আমিও শুনি। তো তিনি কোনো জবাব দিচ্ছিল না, চুপচাপ খাটের উপর বসেছিল, বসে বসে বেশ মৃদুভাবে শরীরে ঝাঁকাচ্ছিল। আফজাল চাচা কিছু না বলে সেখান থেকে চলে আসে। তিনি কিছুটা আন্দাজ করেছিলেন তার ভাই নিশ্চয়ই শহর থেকে কিছু একটা অঘটন ঘটিয়ে ফিরেছে। 3 মাস আগে সে একবার বাড়ি এসে বলেছিল, ভাই ডোমের চাকরিটা ছেড়ে দিয়েছি, এসব মানুষ কাটাকাটি আর ভাল লাগে না,
ঠিক করেছি বাস চালাবো, একটা সুযোগ পেয়েছি, হ্যাঁ করে দিয়েছি, এবার শহরে ফিরেই কাজ শুরু করে দেব। ভালো টাকা পাঠাচ্ছিল সে তার বাড়ির স্ত্রীর কাছে, কি জানে কি হলো। তো পরের দিন তিনি তাদের পাশের গ্রামের এক মাদ্রাসা থেকে একজনকে নিয়ে আসেন তাদের বাড়িতে। তো সেই লোক রিপন কাকাকে দেখে গিয়ে পরদিন খবর পাঠিয়েছিল, আপনার ভাইয়ের সাথে যা যা হচ্ছে তা সবই তার কৃতকর্মের ফল। লোভ মানুষকে শেষ করে দেয়, আর শিরক মানুষকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর দেওয়া চরম শাস্তির দিকে টেনে নিতে থাকে। ওর কোনো সাহায্য আমি করতে পারবো না। যদি আল্লাহ ওনাকে মাফ করে এবং উনি সেইভাবে মাফ চাইতে পারে, তবে এই সমাধানটা আল্লাহ নিজেই ওনার কাছে এনে দেবেন। আপাতত আমার কিছু করার নাই। ওনার স্ত্রী সন্তানদেরকে আলাদা থাকতে বলেন, না হলে ওদের জান যাওয়ার সম্ভাবনা আছে। তো আফজাল চাচা সব কথা আগমাথা কিছু বুঝতে পারে না, তবে এতটুকু সবার এবার শক্তভাবে নিশ্চিত হয়ে গেছিল যে ওনার ভাই আসলেই কোনো বড় অঘটন ঘটিয়ে এসছে। পরদিন আবারও গ্রামের ইমামকে দিয়ে রিপন চাচা স্বাভাবিক করা হয় রিপন চাচাকে, এবং এবার আফজাল চাচা নিজেও তাকে কড়াভাবে প্রশ্ন করা শুরু করে। কিরে, কি হয়েছে তোর? কি এমন করে ফিরছিস শহর থেকে? আমাকে বলতো, দেখি আল্লাহ কোনো পথ দেখায় কিনা। তো রিপন কাকার চোখের পানি জমতে শুরু করে। সে বলতে লাগে, বড় ভাই, ওরা সংখ্যায় 5 জন। ওরা মানুষ না, আবার জানোয়ারও না, আবার মানুষ জানোয়ার দুটোর মিশ্রণ। আমাকে মেরে ফেলবে। প্রতিদিন এসে আমাকে ভিন্ন ভিন্ন ভয় দেখায়। কাল রাতেও আমাকে হুমকি দিয়েছিল, আমার ছোট বোনটাকে তার জামাই সহ জবাই করে ফেলবে ওরা। আফজাল চাচা বলেন, কি হয়েছে শুরু থেকে খুলে বল। ওরা কারা? ওরা কারা? তুই কার কথা বলছিস? তোর পাশে তো কাউকে দেখি না আমি। তো রিপন চাচা এবার কাপা কাপা কণ্ঠে বলে, সেদিন আমাদের হসপিটালে একটা লাশ আনা হয়েছিল। শুনেছিলাম আত্মহত্যার কেস। কাজ শুরু করব ভাব, কিন্তু ডাক্তার আসতে দেরি হচ্ছিল দেখে আমি বাইরে যাই সিগারেট ধরাতে। সামনে এক চায়ের দোকানের টঙে আমি একজন লোককে বসে থাকতে দেখি। লম্বা লম্বা চুল, হিন্দুদের তান্ত্রিকের মতো পোশাক পরা, হাতে একটা মোটা লাঠি। সে হাতের ইশারায় আমাকে ডাকে। আমি কি যেন কি না ভেবে ওনার কাছে যাই। একটা ঠিকানা লেখা কাগজ সে আমার হাতে ধরায় দিয়ে বলে, কি অর্থের সংকট তোর না? আজ সন্ধ্যার পরে এই ঠিকানায় আসিস। আমি লোকটাকে পাগল ভেবে কথাটা হাওয়ায় উড়িয়ে দিই। এটা কিন্তু রিপন কাকা বলছে। ভেতরে গিয়ে খবর পাই যে আজকে কোনো কাজ করতে হবে না, কোনো এক সমস্যা হয়েছে, তাই বলেছে আগামীকালকে করা হবে। তো আমি বাসায় ফিরে আসি। হঠাৎ কৌতূহলবশত আমি পকেটে রাখা কাগজটা হাতে নেই। মনে মনে ঠিক করি, যাই গিয়ে এবার দেখা করে আসি। লোকটা পাগল নাকি সত্যি আমার অর্থ সংকট দূর করতে পারবে? আর সে জানলই বা কি করে যে আসলে আমার অর্থ সংকট আছে? যাওয়া দরকার। তিনি তার কাছে যায়। সে তাকে দেখে বলে, তোর অনেক টাকার প্রয়োজন তাই না? তোর ছোট বোনের বিয়ের জন্য। তো রিপন কাকা বলে, হতবাক হয়ে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? তিনি বলেন, আমি সবই জানি। শয়তানের উপাসক আমি। দৃশ্যমান অদৃশ্যমান এমন কোনো বিষয় নেই যার সম্পর্কে শয়তান খবর রাখে না। নাউজুবিল্লাহ। এরপর আমি ওনাকে জিজ্ঞেস করি, মানে রিপন কাকা বলছে যে আমাকে কেন ডাকছেন? দেখেন ভাই, শয়তান টয়তান বুঝি না, আর এসব শয়তানের উপাসনাও আমি করতে পারবো না। ডেকেছেন কেন সেটা বলেন। সেই তান্ত্রিক বলে, তোর ওখানে আজকে একটা লাশ গেছে তাই না? মাঝ বয়স্ক একজন পুরুষের লাশ, ডান হাতে 3টা আঙ্গুল নাই। ওই লাশটার কিছু জিনিস আমাকে যদি এনে দিতে পারোস, তবে তোর ভাগ্যর পরিবর্তন ঘটাবো। আমরা আবারও সবাই নাউজুবিল্লাহ বলি। তো রিপন কাকা বলে, লাশ সেরকম ভাবে দেখিনি, তাই বলতে পারছি না লাশের গায়ে কয়টা আঙ্গুল আছে বা নেই। আর আপনি লাশের জিনিস নিয়ে করবেনটা কি সেটা আগে শুনি বলেন তো। তো তান্ত্রিক বলে, তোর এত কিছু জানার প্রয়োজন নাই। যতটুকু বলছি ততটুকু করতে পারবি কিনা বল, বিনিময়ে তোর অর্থ সংকট দূর করে দেওয়া হবে। তো রিপন কাকা মনে মনে ভাবে যে টাকার দরকার সত্যিই অনেক। 7-5 না ভেবে রিপন কাকা হা করে দেয়, মানে উনাকে হ্যাঁ ইয়েস বলে দেয় আর কি। সে রিপন কাকার লাশের মাথার উপরের স্থান থেকে মানে কিছু চুল, পায়ের নখ আর কাটাকাটি করার সময় সামান্য এক টুকরা মাংস আনতে বলেছিল। তো তার কথা মতো পরদিন খুব কৌশলে কাজটা সেরে জিনিসগুলো নিয়ে তার কাছে যায় রিপন কাকা। তার হাতে তুলে দিতে সে খিলখিল করে উঠে বলে, হাসতে হাসতে বলে, খুব ভালো কাজ করেছিস। শয়তান তোর উপর সন্তুষ্ট। যা, খুব শিগগিরই তুই তোর কর্মের ফল পাবি। রিপন কাকা ওই দিক থেকে চলে আসে। পরদিন তিনি ভাবছিল লোকটা কি আসলে তাকে বোকা বানিয়ে নিজ কর্ম হাসিল করার জন্য ব্যবহার করলো, নাকি মনে মনে কিছুটা সে ভেঙে পড়ে। একজনের অর্থ সংকটের সুযোগ নিয়ে এভাবে ব্যবহার করাটা কি ঠিক হলো? তো তিনি ঠিক করে গ্রামে ঘুরে আসবে। বহুদিন বোনটাকে দেখা হয় না, রিপন কাকা মনে করছিল। পরদিন বাস স্টেশনে বসে চা খাচ্ছিল আর বাসের জন্য অপেক্ষা করছিল। তিনি দেখেন একটা লোক বাসের পেছনে দৌড়াচ্ছে বাস ধরার জন্য। বাসটা সবে মাত্র ছেড়েছে, 1 মিনিটও হয় নাই, কিন্তু বাসটা থামছিল না। সে এসে বাস ধরে তাড়াতাড়ি করে চলন্ত বাসে ওঠার সময় হাত ফসকে একটা ব্যাগ পড়ে যায়। রিপন কাকা কাছে গিয়ে ব্যাগটা উঠিয়ে নেয়। স্টেশনে অফিসে জমা দেবে ভাবছিল, কিন্তু বাসটা যে ছুটেছে তো ছুটেছে, আর থামেনি। নিজের অজান্তে তিনি ব্যাগটা খুলে দেখে
ব্যাগের ভেতরে টাকার বান্ডিল। লোভ লেগে যায় তার। তিনি কিছু না ভেবে বাসায় ফিরে আসে ব্যাগটা নিয়ে। গুনে গুনে দেখে সেখানে 40,000 টাকা আছে। ব্যাগটা রেখে তিনি তান্ত্রিকের কাছে যায় তাকে ধন্যবাদ জানাতে। সে তাকে দেখে বলে, কিরে, পেয়েছিস তোর কর্মফল, সামনে আরো পাবি। শয়তান কাউকে নিরাশ করে না। নাউজুবিল্লাহ। সে আরো বলে যে তার সাথে এভাবেই কাজ করলে ভবিষ্যতে আরো টাকা পয়সা পাওয়া যাবে, অর্থ সংকট বেড়ে যাবে। এবং রিপন কাকাও লালসার শিকার হয়ে রাজি হয়ে যায়। বাসায় ফিরে ঘুমানোর পর রাতে তিনি অদ্ভুত একটা স্বপ্ন দেখে। সেই লোকটা যার চুল নখ তিনি কেটে নিয়েছিল, তিনি দেখলো যে তিনি মর্গে গেছে লাশ বের করে আনতে। দরজা পার হতে তিনি শুনতে পায় মর্গের ওই মাথায় কারো ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ। তিনি এগিয়ে যায়, গিয়ে জিজ্ঞেস করে কে এখানে। কোনো উত্তর না পেয়ে তিনি লাইট জ্বালায়। রিপন কাকা লাইট জ্বালাতেই দেখে সেই লোকটা মর্গের কোনায় বসে কাঁদছে। তাকে দেখে হুট করে কান্না থামিয়ে দেয়। কয়েক সেকেন্ড পর দেখে সে খিলখিল করে হাসতে শুরু করে দিয়েছে। উঠে দাঁড়িয়ে সরাসরি তার গলা চাপ দিয়ে ধরে বলতে লাগে, আমার জিনিসগুলো ফেরত দে, যা যা নিয়েছিস আমার কবরে রেখে আয়, নইলে সামনে দেখবি আরো কি কি খারাপ অবস্থা করি তোর। তার ঘুম ভেঙে যায়। উঠে কাঁপতে কাঁপতে রুমের লাইট জ্বালিয়ে পানি খায়। সারা রাত আর ঘুমাতে পারেন নাই তিনি। পরদিন সকালে মুখ ধোয়ার সময় আয়নায় লক্ষ্য করে তার গলায় কারা আঙ্গুলের ছাপ, গালে আঁচড়ের দাগ। তিনি সাথে সাথে সেই তান্ত্রিকের কাছে ছুটে গিয়ে সব বলে। সে কি যেন পরে তার একটা সুতার এক টুকরা কাগজ দিয়ে বলে, এই সুতা তোর বাঁ পায়ের ছোট আঙ্গুলে শক্ত করে বেঁধে রাখবি সব সময়, আর এই কাগজ তোর তোষকের নিচে রেখে দিবি। ভয়ের কিছু নাই, ভয় পাইস না। তো তার কথা মতো সব পালন করে এবং দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। এভাবে কয়েক মাস কাটে। তিনি তান্ত্রিকের চেলার মতো যে সে যা চায় তাকে তাই এনে দেয়। শেষবার যে কাজটি করেছিল তারপর থেকে তার ভেতরে ভয় ঢুকে যায়। বেওয়ারিশ লাশ দাফন হবার পর রাতের বেলা কবর খুঁড়ে কাফনের কাপড় ছিঁড়ে এনে তাকে দিয়েছিল। কাফনের কাপড় নিয়ে ফিরে আসার সময় তিনি বেশ প্রচন্ড রকমের ভয় পেয়েছিল সেবার। তিনি শুনে তার মৃত বাবা তাকে পেছন থেকে ডাকছে, রিপন, বাবা ফিরে তাকা, কি নিয়ে যাস হাতে করে, আমাকে দেখা, ফিরে তাকা, তোর আম্মাও আছে দেখ। এটা শুনে তার গলা কাঠ হয়ে যায়। তিনি দাঁতে দাঁত চেপে এক ভৌদুর দিয়ে সেখান থেকে সেই স্থান ত্যাগ করে। সেদিন থেকে তার মনের ভেতরে ভয় ঢুকে যায়। টাকা পয়সার লোভে তিনি কিসের সাথে জড়িয়ে গেল। মনে মনে ভাবছিল এই কাজটাই ছেড়ে দেবে। একসময় মনে হতে থাকে তিনি যেই লাশটাই মর্গে কাটছে প্রত্যেকটি লাশই তার দিকে তাকিয়ে হাসে, কখনো বা কাঁদে, কখনো রাগে গড়গড় করতে থাকে। এরপর প্রায় 2 মাস পর তিনি খবর পায় কেউ একজন বাসের ড্রাইভার খুঁজছে। তিনি তার সাথে দেখা করে এবং সেই কাজটা তাকে দেয়। এরপরে তিনি ডোমের কাজটা ছেড়ে দেয়। বাসা এলাকা সব বদলি করে ফেলে এবং তান্ত্রিকের সাথে সব ধরনের যোগাযোগ তিনি বন্ধ করে দেন। ভালোই চলছিল এভাবে। গত মাসে রাতের বেলা বাস চালাচ্ছিল, যাত্রীবাহী বাস ছিল সেটা। গড়ি গড়ি বৃষ্টি হচ্ছিল সে রাতে। কিছুক্ষণ পর তিনি স্টিয়ারিং এর উপর নরম ঠান্ডা কিছু একটা স্পর্শ অনুভব করে। হাতড়ে হাতড়ে কয়েক সেকেন্ড পর বুঝতে পারলো যে এটা সম্ভবত একটা সাপ। হেল্পারকে বলল লাইটটা জ্বালাতো। সে লাইট জ্বালাতে তিনি বাসটা সজোরে ব্রেক মারে এবং স্টিয়ারিং থেকে হাত উঠিয়ে চেঁচামেচি শুরু করতে থাকে। তিনি দেখে যে স্টিয়ারিং পেঁচিয়ে একটা কালো সাপ ফোনা তুলে তার দিকে তাকিয়ে আছে আর ফসফস করছে। এই তো এক্ষুনি কামড় বসাবে তার উপর। এদিকে বাসের যাত্রীরা সবাই চটে গেছে তার উপর। সবাইকে সব খুলে বলতে তারা বলে, এই নেশাখোর লোককে ড্রাইভিং করতে দিয়েছে কে? এদের কারণেই দেশে এত সড়ক দুর্ঘটনা। কারণ স্টিয়ারিং এ কোনো সাপই ছিল না, কেউ কোনো কিছু খুঁজে পাচ্ছে না। সবার ঝাড়ি শুনে তিনি আবারও বাস চালা শুরু করে। কিছু দূর যেতেই তিনি দেখে একটা অ্যাম্বুলেন্স তার বাস ক্রস করে সামনের দিকে চলে যায়। তার থেকে 8 থেকে 10 হাত দূরে ছিল। মিনিট 2 পরে দেখলো অ্যাম্বুলেন্স থেকে একটা লোক ঝাঁপ দিয়ে রাস্তার মাঝখানে পড়ে গেছে। সে গড়াতে প্রায়ই তার চাকার নিচে এসে পিষে যাবে, ঠিক এমন সময় তিনি বাসটা হার্ড ব্রেক করে মারে। সাথে সাথে হেল্পারকে নিয়ে নিচে নেমে আসে। লাইট মেরে বাসের চাকার পাশে, রাস্তার পাশে খুঁজে দেখে কিন্তু কিছুই পায় না। আবারও সেই পুরনো ভয় হতে শুরু করে তার। এদিকে যাত্রীদের রাগ তখন বাড়তে থাকে এবং আগের চেয়ে 3 গুণ বেশি বেড়ে যায়। সবার কাছে মাফ চেয়ে তিনি আবারও বাসে উঠে এবং সেই রাতের কাজ শেষ করে তিনি বাসায় ফিরে আসে। ঘুমিয়ে যাবার পর তিনি একটা দুঃস্বপ্ন দেখে। রাতে যে রাস্তায় এরকম ঘটনা ঘটে গেল সেই রাস্তাকে তিনি স্বপ্নে দেখতে পাচ্ছিল। তিনি বাস চালাচ্ছে, হঠাৎ তিনি দেখেন মাঝ রাস্তায় 3 জন লোক একজন লোকের হাত পা চেপে ধরে বসে আছে। তিনি দেখে ব্রেক কষে ভেতরে বসে সব দেখছিল। তিনি একটু খেয়াল করতেই তারা দেখে যে ওরা 3 জন নয় 4 জন মিলে চেপে ধরেছে লোকটাকে।
অন্ধকার থেকে আরো একটা লোক বেরিয়ে এলো এবং চেপে রাখা লোকটার গলায় ছুরি চালিয়ে জবাই করতে শুরু করে দিল। তিনি পেছনে যাত্রী হেল্পারকে ডেকে বলল, দেখেন ওখানে কি হচ্ছে, কিন্তু কেউ কিছু কানে নিল না এবং বাস থেকে নেমে যায়। নেমে যেতে তিনি দেখে লোক 5 জন বলাবলি করছিল, নে ধর, খাওয়া শুরু করি। কাছে যেতেই দেখতে পায় জবাইকৃত লোকটি আর কেউ নয়, তিনি নিজেই। চোখগুলো খোলা, আর হাতের মতো জিব্বা বের হয়ে আছে। পালিয়ে যাবার সময় তিনি দৌড়ে বাসের কাছে চলে আসে। পেছন থেকে লোকগুলো বলতে শুরু করলো, পালিয়ে আর কত দূর? মানুষ পালিয়ে এলাকা ছাড়তে পারে, চাকরি ছাড়তে পারে, কিন্তু পাপকে সে কখনো পেছনে ফেলে পালিয়ে যেতে পারে না। তোকেই প্রথমে জবাই করব, তারপর তোর গায়ের মাংস দিয়ে ক্ষুধা মেটাবো। বাসে উঠতেই দেখে পুরা বাস ফাঁকা, একটা নিঃশ্বাস ফেলার শব্দও নাই। অথচ নামার আগেও দেখে গেছে তিনি বাস ভর্তি লোকজন, যাত্রী, কত হইচই। অথচ এখন সবকিছু হুট করে কেমন যেন রক্ত হিম করা, থমথম হয়ে গেল। তিনি তার মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর বাসের লাইট জ্বালাতে তিনি দেখে পেছনের সারিতে সেই লোকগুলো বসে আছে। বসে বসে তার দিকে দাঁত বের করে হাসছে। হুট করে ওদের মধ্যে একজন লোক বলে বসে যে বেটাকে ধর, আজকেই শেষ দিন হবে ওর। তার ঘুম ভেঙে যায় ফজরের আজানে। তো 19-20 না ভেবে সেই তান্ত্রিকের কাছে তিনি যায়। তাকে দেখেই সে রাগে গড় গড় করে বলতে শুরু করে, কিরে অধমের বাচ্চা, হুঁশ ফিরেছে নাকি? ফিরে এলি কেন? ভেবেছিলিস আমাকে না বলে পালিয়ে গেলে আমি আর খুঁজে পাবো না তোকে? ফিরে এসেছিস কেন রে আজন্মের লোভী? তো তিনি বলে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে কয়েকদিন থেকে। শান্তিতে খেতে পারছি না, ঘুমাতে পারছি না। খেতে বসলেই প্লেটের মধ্যে অসংখ্য পোকা কিলবিল করতে থাকে। ঘুমিয়ে পড়লে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখি। আমাকে ক্ষমা করেন, আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, দয়া করেন আমাকে। তান্ত্রিক এক অট্ট হাসি দিয়ে বলে, স্বাভাবিক জীবন? তুই না জানিয়ে শয়তানের উপাসনা করা ছেড়ে দিয়েছিলি। শয়তানও তোর উপর ক্ষিপ্ত। তোকে এর হিসাব মেটাতে হবে, তোর নিজ জীবন দিয়ে, নয়তো তোর পরিবারের সবার জীবন অকালে ঝরে যাবে। বাড়ি যা, বাড়ি গিয়ে তোর স্ত্রীর নখ আমাকে এনে দে। আমার রাস্তায় ফিরে এলেই তোকে আমি বিপদ মুক্ত করব, নয়তো ভুগতে থাক এই নারকীয় জীবনের স্বাদ। যা, দূর হ আমার সামনে থেকে। নখ নিয়ে ফিরে না আসা পর্যন্ত তোর সাথে যা যা ঘটেছে তা এভাবেই ঘটতে থাকবে। ওদেরকে তুষ্ট করতে হলে নরবলি দিতে হবে। আমার কথা শোন, নয়তো প্রাণ হারাবি। এটা তখন তাকে ওই তান্ত্রিক বলল। তো রিপন কাকা সেখান থেকে চলে আসে। বাসায় এসে ব্যাগ গুছাতে থাকে বাড়ির উদ্দেশ্যে, বাড়ি আসার উদ্দেশ্যে। প্রস্তুত হয়ে বের হওয়ার সময় তিনি খেয়াল করে তার ব্যাগটা কাঁপুনি দিয়ে উঠছে। চেন খুলতেই দেখে ব্যাগের ভেতরে তার ছোট বোনের কাটা মাথা। তার দিকে বড় বড় চোখ করে তাকে খিলখিল করে আসছে, জিব্বাটা বের হয়ে আসে। তিনি ব্যাগ রেখে দৌড় দেয় বাস স্টেশনের দিকে। বাস স্টেশনে এসে বাসে চড়ে তিনি গ্রামে ফিরে আসে। মাঝরাত পর্যন্ত গ্রামের এক শ্মশান ঘাটের সামনে তিনি বসেছিল। তান্ত্রিক বলেছিল দাহ্য করা শরীরের হাড় এনে দিতে হবে তাকে, সাথে তার স্ত্রীর নখ। কিন্তু সুযোগ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে আসে। এসেই বইয়ের নখ তুলে ফেলে। তুলতে চাইছিল না, কিন্তু তিনি বাধ্য হয়, কারণ খেয়াল করেছিল যে সেই 5 জন খাটের সামনে দাঁড়িয়ে তার মেয়েটার দিকে তাকে খিলখিল করছিল। কিন্তু তুলে ফেলা নখ নিয়ে ফিরে যাবার মতো মনোমানসিকতা হচ্ছিল না তার। যাকে এতদিন এত ভালোবেসেছি, তার নখ তান্ত্রিকের কাছে কি করে তুলে দিই, না জানি সে কি করে বসবে নখের মাধ্যমে। এরপর তার সাথে ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে টিনের চালে ওদের চলাচলের শব্দ পেতে শুরু করি। জানালার ওপাশ থেকে ফিসফিসানের শব্দ পাই। চল চাই, বেটাকে ধরি, বেটার বউ বাচ্চাকে শেষ করি। মাঝে মধ্যে মনে হতে থাকে তার শরীরে কয়েকশো সাপ বিচ্ছু ঢুকে গেছে। শরীর কেমন জ্বালা পোড়া করে। সহ্য করতে না পেরে সেদিন গায়ের উপরেই ভাতের মাঠ ঢেলে দেয় তিনি। তো আফজাল চাচা তার ভাইকে থামিয়ে দেয়। তিনি আর নিতে পারছিল না। এসব শুনে বেশ অবাক হয়ে গেছিল তিনি। তার ভাই লোভের শিকার তো হয়েছেই, এর সাথে শয়তানের আশ্রয় গ্রহণ করেছে। আর শয়তান অবশ্যই কারো ভালো চাইবে না। তিনি তার ভাইকে আর কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে যায়। তার ভাই পেছন থেকে বলছিল, বড় ভাই আমাকে সাহায্য করেন, ওরা আবার ফিরে আসবে। তো আফজাল চাচা পরদিন মাদ্রাসা সেই লোকের সাথে আবারও যোগাযোগ করেন, কিন্তু তিনি এক প্রকার রাগের কারণেই চাইছিলেন না সাহায্য করতে। তার একটাই কথা, আল্লাহর সাথে শিরক করেছে, শাস্তি কি পাবে না? এতই সহজেই দুনিয়ার জীবন কামিয়াবি হাসিল করার উদ্দেশ্যে সে আল্লাহর রাস্তা ছেড়ে শয়তানের দিকে গেছে। এখন শয়তান নিজেই ওকে হেনস্থা করেছে। আসলে শয়তানের দিকে যে আপনি যাচ্ছেন, মাঝে মধ্যে আপনি বুঝবেন না শয়তানের দিকে আপনি চলে যাচ্ছেন। তখন শয়তানের রাস্তাটাই আপনার কাছে ভালো রাস্তা মনে হবে। তো আফজাল চাচা অনেক বুঝিয়ে শেষমেশ রাজি করিয়েছিলেন তাকে। সেই লোক তাদের বাড়িতে আসে। রিপন চাচাকে দেখে বলে, এত লোভ কিসের? 2 দিনের দুনিয়া, টাকা পয়সা জমাচ্ছিলেন, আগামীকাল বেঁচে থাকবেন কিনা তার কি নিশ্চয়তা? আমাকে কথা দিতে হবে, যদি আল্লাহর রহমতে আপনি বিপদমুক্ত হতে পারেন, তবে একদম নামাজি হতে হবে, তবেই আমি আপনাকে সাহায্য করব।
রিপন কাকা বলে, আপনি ভাই যা ইচ্ছা বলেন, যা ইচ্ছা করেন, যা বলবেন আমি তাই করব। আমি এক ওয়াক্ত নামাজ বাদ দিব না, দিন রাত আল্লাহ আল্লাহ করবো, কিন্তু আমাকে এই বিপদ থেকে বাঁচান। তো লোকটা শেষ একটা কথা বলে বিদায় নিয়েছিল, বলেছিল কালকে আসবেন আবার। ভাই, বাঁচানোর মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আমি আপনাকে তো সেফ মাধ্যমে চেষ্টা করব, আমি যা যা বলছি তা আমার সাথে পড়েন। লোকটা তাকে কালেমায় শাহাদাত পড়িয়ে বিদায় নেন। তিনি চলে যাওয়ার পর এদিকে বাড়িতে রিপন চাচার শুরু হয় বিরাট এক ঝড়। রিপন চাচা হঠাৎই মাঝরাতে চেঁচাতে শুরু করেন, বলতে থাকেন, আমার বুক জ্বালা পোড়া করছে, ওরা এসেছে আমার বুকের উপর ছুরি চালাতে। রিপন চাচার স্ত্রীর ভাষ্যমতে তার স্বামীর অবস্থা এমন হয়েছিল যাকে যেন জ্যান্ত ছাল ছাড়ানো হচ্ছে, চোখগুলো বেরিয়ে আসতে যাচ্ছে, নখ দিয়ে বিছানায় খামচাচ্ছেন। গড়াগড়ি করতে করতে তিনি বিছানা থেকে মেঝেতে পড়ে যান এবং কিছুক্ষণ পর সিলিং এর দিকে তাকিয়ে চুপ হয়ে যান। লোক ডাকাডাকির পর সবাই চেক করে নিশ্চিত হয়েছিল যে রিপন চাচা আর জীবিত নেই। পরদিন সেই লোকটি জানাজায় আসে। আফজল চাচা জিজ্ঞেস করেছিলেন, ভাই আপনি কি এটা আন্দাজ করেছিলেন যে আমার ভাইটা মারা যাবে? লোকটা প্রস্থান করার আগে আফজল চাচাকে বলে গিয়েছিলেন, জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, এটা কেউ আন্দাজ করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। আমি নিশ্চিত ছিলাম না যে ওনাকে বিপদ মুক্ত করতে পারবো কিনা। যেহেতু তিনি আমাকে কথা দিয়েছিলেন যে তিনি সুস্থ হলে নামাজি হয়ে উঠবেন, তাই আমি তাকে কালিমায়ে শাহাদাত পড়িয়েছিলাম। কে জানে, হয়তো আল্লাহ মাফ করেছেন, হয়তো করেননি। মাফ চাওয়ার চেষ্টা করতে তার ক্ষতি নেই। জানি না আপনার ভাইয়ের মাথায় কি চেপেছিল, তবে শুধু একটা কথাই মনে রাখবেন, আপনার গরিবী, আপনার স্বচ্ছতা সবই আল্লাহর দান। একে ঘৃণা করা কিংবা অতিরিক্ত ভালোবেসে ফেলাটা একদমই উচিত নয়। আল্লাহ যাকে দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে না পেরে যদি সে শয়তানের উপাসনা করে বসে, তাহলে সে জাহান্নামী ছাড়া কিছুই হবে না। হয়তো আল্লাহ আপনার ভাইকে ক্ষমা করে দিয়েছেন, কেন আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারীদের ভালোবাসেন। রাজন ভাই, অসম্ভব সুন্দর একটা ঘটনা আপনি শেয়ার করেছেন এবং আপনার প্রত্যেকটা ঘটনার সাথে সাথে যেসব মেসেজগুলো আসে সেগুলো কিন্তু সত্যিই অনেক কার্যকর। আপনি লিখেছেন, আশা করি আলিফ ভাই ভালো লাগলে ভৌতিকতা শেয়ার করবেন। আমি আসলেই জিনিসটা ভালোভাবেই আপনার কথা ভৌতিকতায় বলছি যে আপনি আরো ঘটনা কালেক্ট করেন। আপনি একজন ইমামের ঘটনা শেয়ার করেছিলেন এবং আপনি বলেছিলেন যে তার ঘটনা আপনি সামনে আরো কালেক্ট করে নিয়ে আসবেন। আমি কিন্তু অপেক্ষা করছি রাজন ভাই। আসলে সত্যি কথা বলতে আমাদের চারিপাশে, আপনাদেরকে আমি আগের এপিসোডে বলছি যে চার দেয়ালের বন্ধ ঘরে অনেক কিছুই ঘটছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু কেউ আমরা কোনো খবর রাখতে পারছি না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি নেক্সট ঘটনায় যাব। আমার এক বন্ধু ওই দিন আমাকে নক করে, জালিফ দোস্ত, আমি না খুব ঝামেলার ভিতরে আছি। আমি জিজ্ঞেস করলাম, কি ঝামেলা? বলে, প্রতিদিন রাতের বেলা ঘুমের মধ্যে আমি দেখি যে আমাকে নৌকা থেকে কেউ নামিয়ে পানির নিচে চুবাচ্ছে এবং এটা লাস্ট 2 মাস ধরে আমি দেখছি। এবং এটা দেখার পরপরই আমার ওয়াইফ এবং আমার শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে। লাস্ট 2 মাস, জুন জুলাই এর দিকে। আমি বললাম যে তুই কাহিনী কি, হঠাৎ করে তুই কাল রোজা নামাজ করিস না? বলি যে আমি নামাজ পড়তে চেষ্টা করি, সব নামাজই, হয়তো ফজরের নামাজ মিস হয়, কিন্তু এরকম অবস্থা আমি আগে কখনো ফেস করি নাই। আমি যখন ঘুমাই, ঘুমানোর সাথে সাথে যখন গভীর হয়ে যায় ঘুমটা, তখনই আমি ফিল করি আমি নৌকার মাঝখানে আমাকে কি জানি পানিতে চুবাচ্ছে। আমি কিন্তু আপনারা যারা শুনছেন, আমি কিন্তু সলিউশন দিতে পারি নাই। আমি সলিউশন দেওয়ার মানুষ না, কিন্তু আমার কাছে শুনে মনে হচ্ছিল যে এই কথাটা যদি সে আমাকে না বলতো তাহলে আমি জানতাম না, ও হয়তো ডিপ্রেশনে চলে যেত। এই জন্য ডিপ্রেশন নিয়ে কিছু ঘটনা আজকে আছে। আপনারা ঘটনা শুনতে চেয়েছিলেন, আপনারা এরকম ঘটনা শুনতে চেয়েছিলেন, লাশ কাটার ঘটনা। একই ঘটনার মধ্যে আপনারা কতগুলো ঘটনা পেয়ে গেলেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। বর্ষাকালের শেষ দিন, চারদিকে শুধু পানি আর পানি। আকাশে কালো মেঘের আনাগোনা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো নদী এক মুহূর্তের জন্য সাদা হয়ে উঠছে। রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামের যুবক রাহাত বহু বছর পর তার নানা বাড়ি যাচ্ছিল। গ্রামের একমাত্র রাস্তা ডুবে যাওয়ায় রাতের শেষ নৌকায় উঠতে হলো তাকে। ঘাটে পৌঁছে সে দেখল পুরো ঘাট ফাঁকা, শুধু একটি পুরনো কাঠের নৌকা বাঁধা। নৌকার মাঝি একজন বৃদ্ধ, মাথায় ভেজা গামছা, সাদা দাড়ি আর চোখ দুটো অদ্ভুতভাবে স্থির। বৃদ্ধ ধীর গলায় বললেন, শেষ নৌকা, উঠবেন?
রাহাত মাথা নাড়াল। নৌকায় উঠে সে দেখলো আরো 5 জন যাত্রী। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কেউ একটাও কথা বলছে না, সবাই মাথা নিচু করে বসে আছে। নৌকা ছাড়তেই ঘাটের কুকুরগুলো একসঙ্গে হাউমাউ করে ডাকতে শুরু করলো। বৃদ্ধ মাঝি নিচু গলায় বিড়বিড় করে বলল, আজ আবার শুরু হলো। রাহাত শুনে জিজ্ঞেস করলো, কি বললেন? বৃদ্ধ কোনো উত্তর দিল না। নৌকা নদীর মাঝখানে পৌঁছাতেই চারদিক কুয়াশায় ঢেকে গেল। এত ঘন কুয়াশা যে নিজের হাতও ঠিকভাবে দেখা যাচ্ছে না। ঠিক তখনই হঠাৎ মনে হলো কেউ নৌকার নিচ থেকে ধীরে ধীরে আঘাত করছে। একজন যাত্রী কাপা গলায় বলল, আবার এসেছে। রাহাত অবাক হয়ে বলল, কে এসেছে? লোকটি সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরল, যেন কথা বলাটাই নিষেধ। আঘাতের শব্দ বাড়তেই লাগলো। নৌকা এবার দুলতে শুরু করল। বৃদ্ধ মাঝি চিৎকার করে বলল, কেউ নদীর দিকে তাকাবেন না, কেউ নাম ধরে ডাকলে উত্তরও দেবেন না। রাহাতের বুক ধরপড় করতে লাগলো। ঠিক তখনই সে স্পষ্ট শুনল রাহাত। সে চারদিকে তাকালো। আবার সেই ডাক, রাহাত, আমি তোমার মা, আমাকে বাঁচাও। রাহাতের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। অসম্ভব, তার মা তো এই মুহূর্তে বাড়িতে আছে। তবুও কণ্ঠটা একদম তার মায়েরই মতো। বৃদ্ধ মাঝি গর্জে উঠল, শুনবেন না, ও মানুষ না। রাহাত চোখ বন্ধ করে বসে রইল, কিন্তু ডাক থামল না, বরং আরো কাছে এলো। রাহাত, আমি পানিতে পড়ে গেছি, আমাকে হাত দাও। ঠিক তখনই নৌকার এক যাত্রী হঠাৎ উঠে দাঁড়ালো। সে কাঁপতে কাঁপতে বলল, ওটা আমার মায়ের গলা। বৃদ্ধ মাঝি চিৎকার করলো, বসে থাকো। কিন্তু লোকটি শুনল না। সে নৌকার কিনারে গিয়ে অন্ধকার নদীর দিকে হাত বাড়াতেই একটি বরফ শীতল কালো হাত পানি থেকে উঠে তার কবজি ধরে ফেলল। লোকটি ভয়ে চিৎকার করে উঠল। ঠিক পরের মুহূর্তেই হঠাৎ সে নদীর নিচে তাকে টেনে নিয়ে গেল। সবকিছু এত দ্রুত ঘটল যে কেউ তাকে বাঁচানোর কোনো সুযোগই পেল না। ঠিক তার পরপরই নদী আবারও শান্ত। শুধু নদীর উপর ভেসে উঠল কয়েকটি বুদবুদ। তারপর কয়েকটি বিকৃত হাসির শব্দ চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। রাহাত ধীরে ধীরে মাথা তুলে দেখল নৌকায় এখন আর 5 জন যাত্রী নেই, 4 জন। কিন্তু সেখানে লোকটি বসেছিল যেখানে ভেজা কাদা মাখা পায়ের ছাপ পড়ে আছে, আর সেই পায়ের ছাপগুলো ধীরে ধীরে রাহাতের দিকেই এগিয়ে আসছে। রাহাত নিঃশ্বাস বন্ধ করে পায়ের ছাপগুলোর দিকেই তাকিয়ে রইল। কেউ নেই, অথচ ভেজা কাদা মাখা পায়ের ছাপ একটার পর একটা তৈরি হচ্ছে, যেন অদৃশ্য কেউ নৌকার উপর হেঁটে বেড়াচ্ছে। একজন যাত্রী কাঁপতে কাঁপতে কুরআন তেলাওয়াত পড়তে শুরু করলো। অন্যরা চোখ বন্ধ করে বসে রইল। বৃদ্ধ মাঝি হঠাৎ বইটা থামিয়ে বলল, সবাই মাথা নিচু করে বসে থাকো, ও এখনো নৌকায় উঠছে। কথাটি শুনেই রাহাতের শরীর শিউরে উঠল। ঠিক তখনই নৌকার পিছন দিক থেকে ভেজা কাপড় টেনে আনার মতো একটি শব্দ ভেসে এলো। রাহাত আর নিজেকে কোনোভাবেই সামলাতে পারল না। আস্তে করে পিছনে তাকালো। সে দেখল, তা দেখে তার বুক হিম হয়ে গেল। নৌকার এক কোণে ভেজা সাদা কাপড় পরা একজন বসে আছে। মুখ দেখা যাচ্ছে না, সারা শরীর থেকে নদীর পানি গড়িয়ে পড়ছে। তার লম্বা কালো চুল নৌকার তক্তার উপর ছড়িয়ে আছে। রাহাত তো একটু আগেও সেখানে কাউকে দেখেনি। লোকটি ধীরে ধীরে মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে দেখা গেল তার চোখ নেই, চোখের জায়গায় শুধু গভীর কালো গর্ত।
সে ফিসফিস করে বলল, আমাকে বাড়ি নিয়ে চলো। সঙ্গে সঙ্গে মাঝি গর্জে উঠল, চুপ, ওর দিকে তাকাবি না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সাদা কাপড়ে ঢাকা সেই ছায়ামূর্তি মাথা এক ঝটকায় 180 ডিগ্রি ঘুরে রাহাতের দিকে তাকালো। তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল অস্বাভাবিক এক লম্বা হাসি। তারপর সে আর বসে রইল না, মাকড়সার মতো 4 হাত পায়ে ভর দিয়ে অবিশ্বাস্য দ্রুত গতিতে রাহাতের দিকে হামাগুড়ি দিতে শুরু করলো। তার হাত পা নৌকার কাঠে আঘাত করতে লাগলো। রাহাত চিৎকার করে পিছিয়ে গেল। অন্য যাত্রীরা চোখ বন্ধ করে শুধু দোয়া পড়ছে। বৃদ্ধ মাঝি কোমরের কাপড়ের ভিতর থেকে একটি ছোট তামার তাবিজ বের করে সেই ছায়ামূর্তির দিকে ছুঁড়ে মারল। তাবিজটি তার গায়ে লাগতেই একটি অমানসিক চিৎকার করে পুরো নদীটি কেঁপে উঠল। ছায়ামূর্তিটি মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় মিলিয়ে গেল। কিন্তু বিপদ যেন এখনো শেষ হয়নি। হঠাৎ নদীর চারপাশে একসঙ্গে ডজন খানেক কণ্ঠ ভেসে এলো, আমাদেরও নাও, আমাদেরও পার করে দাও, আমাদেরও জায়গা দাও। কুয়াশার ভিতর থেকে ধীরে ধীরে অসংখ্য ছোট ছোট নৌকা দেখা গেল, কিন্তু সেগুলোতে কোনো মাঝি নেই। শুধু সারি সারি সাদা কাপড়ে ঢাকা মানুষ চুপচাপ বসে আছে। আর সব নৌকাই ধীরে ধীরে রাহাতের নৌকাকেই ঘিরে আছে। বৃদ্ধ মাঝির মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, শেষ, আজ মৃতদের বহর বের হয়েছে। রাহাত কাপা গলায় জিজ্ঞেস করলো, মৃতদের বহর? মাঝি কোনো উত্তর দিল না। যে এই বহরের মাঝে পড়ে সে আর কোনোদিনও জীবিত মানুষের মতো ঘাটে ফিরে যেতে পারে না। ঠিক তখনই চারদিক থেকে সেই ফাঁকা নৌকাগুলো একসঙ্গে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। কুয়াশার ভিতর শুধু বইটার শব্দ, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো নৌকাতেই মাঝি নেই। তবুও সব নৌকা যেন অদৃশ্য কারণ নির্দেশে একই গতিতে রাহাতদের নৌকাকে ঘিরে ফেলল। বৃদ্ধ মাঝির কপালে ঘাম জমে গেল। সে নিচু গলায় বলল, সবাই চুপ করে বসে থেকো, কেউ কোনো নৌকার দিকে তাকাবে না, যদি কেউ হাত বাড়ায় ধরবে না। রাহাত চোখ নামিয়ে বসে রইল। হঠাৎ পাশের নৌকা থেকে একটি শিশুর কান্না শোনা গেল, মা, আমাকে নিয়ে যাও। রাহাতের বুক মোচড় দিয়ে উঠল। সে এক ঝলক তাকাতেই দেখল একটি ছোট্ট ছেলে, সারা শরীর ভেজা, ঠোঁট নীল হয়ে গেছে। সে দুহাত বাড়িয়ে সাহায্য চাইছে। ঠিক তখনই বৃদ্ধ মাঝি চিৎকার করে উঠল, ওদিক তাকিও না। রাহাত দ্রুত চোখ ফিরিয়ে নিল, কিন্তু ততক্ষণে শিশুটির কান্না বদলে গেল বিকট এক হাসিতে। সেই হাসির সঙ্গে সঙ্গে আশেপাশের সব নৌকার যাত্রীরা একসঙ্গে মাথা তুলল। রাহাত ভয়ে যেন জমে গেল। সবার মুখেই যেন একই ফ্যাকাশে সাদা, চোখের জায়গায় অন্ধকার এক গর্ত, আর ঠোঁট কান পর্যন্ত ছিঁড়ে যাওয়া অস্বাভাবিক এক হাসি। তারা একসঙ্গে বলল, একজনকে নিয়ে যাও, তাহলে বাকিরা বেঁচে যাবে। নৌকার যাত্রীরা আতঙ্কে একে অপরের দিকে তাকালো। বৃদ্ধ মাঝি দাঁড়িয়ে বলল, কাউকে দেব না, যতক্ষণ আমি বেঁচে আছি এই নৌকা থেকে কেউ যাবে না। এই কথা বলতেই নদীর পানি অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করলো। নৌকার চারপাশে বিশাল এক ঘূর্ণি তৈরি হলো। নৌকাটি প্রচণ্ডভাবে দুলতে লাগলো। হঠাৎ একজন যাত্রী ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে গেল। সে প্রাণপণে চিৎকার করতে লাগলো, বাঁচাও, আমাকে টেনে তোলো। রাহাত হাত বাড়াতেই মাঝি তার হাত শক্ত করে ধরে ফেলল। না, ও আর মানুষ নেই। পরের মুহূর্তেই পানির নিচ থেকে ডজন ডজন কালো হাত বেরিয়ে এলো। সেই হাতগুলো লোকটির শরীর জুড়ে ধীরে ধীরে পানির গভীরে, পানির নিচে টেনে নিয়ে চলে গেল।
চিৎকার হঠাৎ করেই থেমে গেল। নদী আবার নিস্তব্ধ। তারপর দূরে কুয়াশার ভিতর থেকে একটি আলো দেখা গেল। মনে হলো কোনো পুরানো ঘাট। সেখানে একটি ভাঙ্গা সাইনবোর্ডে লেখা শ্মশান ঘাট। রাহাত বিস্তৃত হয়ে বলল, এটা তো আমাদের পথ নয়। বৃদ্ধ মাঝি কাপা গলায় উত্তর দিল, এটা মানুষের ঘাট নয়, এটা সেই ঘাট যেখানে যারা নদীতে মারা যায় তাদের আত্মার অপেক্ষা করে। তারা সবাই ধীরে ধীরে একসঙ্গে হাত তুলে ইশারা করলো, এসো। নৌকাটি যেন কোনো অদৃশ্য শক্তির টানে সেই অভিশপ্ত ঘাটের দিকেই এগোতে শুরু করল। বৃদ্ধ মাঝি প্রাণপণে বইটা চালাচ্ছে, কিন্তু নৌকা আর তার নিয়ন্ত্রণে নেই। রাহাত বুঝতে পারল এবার হয়তো তারা এমন কোনো ঘাটে পৌঁছাতে চলছে যেখান থেকে কোনো মানুষ আর কখনো জীবিত ফিরে আসতে পারেনি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে রাত 10টা বাজে এইরকম ভয়ানক বাছাইকৃত ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি। এবং অনেকেই কিন্তু জানেন যে আমরা আমাদের অনেক অডিয়েন্সের পাঠানো মেইলগুলো রেকর্ড করেও এই চ্যানেলের মাধ্যমে পাঠাচ্ছি। আপনারা বাংলাদেশের কে কোন জায়গা থেকে অথবা দেশের বাইরের কে কোন কান্ট্রি থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কাছে যদি কোনো বাছাইকৃত বা কোনো ভয়ানক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করতে ভুলবেন না। আমরা আপনাদের মেইলগুলোকে সিলেক্টেড হলেই সেই দিনই ঘটনাগুলো রেকর্ড করে আপনার সামনে পরের দিন উপস্থাপন করব। আপনাদের কাছে চাওয়া আমার, আপনারা আমাদেরকে মেইল করবেন এবং ডিসক্রিপশনে আপনারা মেইল পাঠানোর লিঙ্কটি পেয়ে যাবেন। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।